নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। আমি কখনো ভাবিনি মা আর দাদাকে হারানোর পর আমি কখনো ভালোবাসতে পারবো, কেউ আমাকে এত ভালোবাসবে। তোমাকে সবার সাথে পরিচয় মাত্র কয়েকদিনের, অথচ সবাই কত ভালোবাসো, আমি সত্যি কখনো ভাবিনি। আফরা হেসে জড়িয়ে নেয় সন্ধ্যাকে, বলে, দেখো তো পাগলি মেয়ে, আমরা ভাবলাম কি না কি হয়েছে, আর এ মেয়ে তো অকারণে কাঁদছে। এই মেয়ে শোনো, আমাদের সামনে এমন অকারণে কাঁদলে মেরে পিঠে ছাল উঠিয়ে নিব, মাথায় রেখো। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হেসে দেয়। আফরার বুকে মুখ গুজে মামা গন্ধটা শুষে নেয়। মায়ের কথা তার খুব বেশি মনে পড়ে, তবে সে মায়ের বিকল্পও পেয়েছে। হ্যাঁ, পেয়েছেই তো, শুধু মায়ের বিকল্প না, একটা মাই তো পেয়েছে। আয়াস প্রশান্তির হাসি হাসে। সন্ধ্যা এবার সহজ হয়ে যাবে সবার সাথে। আবার সেই স্নিগ্ধ দুষ্টু উড়নচণ্ডী সন্ধ্যা মালতী। রানা এসে হাত রাখে আয়াসের পিঠে। সবার মুখে এক বিচিত্র হাসি। এ যেন সন্ধ্যা মালতীর খুশি সবাই ভাগ করে নিচ্ছে। কেটে গেছে 7 দিন। সন্ধ্যা পুরোপুরি সুস্থ। এখনও সে আয়াসদের বাড়িতেই আছে। আফরার সাথে তার সখ্যতা তুমি থেকে তুই আর আপনির থেকে তুমিতে নেমে এসেছে। সন্ধ্যা মা আর দাদার শোক অনেকটাই কাটিয়ে উঠেছে। এর সবটাই অবশ্য আফরার ক্রেডিট। মানুষটা সন্ধ্যাকে মায়ের ভালোবাসা দিয়েছে, যার ফলে পুরোপুরি সন্ধ্যার শোক না কাটালেও বেশ অনেকটা কাটিয়ে উঠেছে। মাঝখানে যেমন একদম চুপ হয়ে গেছিল, তেমনটা আর নেই। সারাদিন আফরার কাছে কাছে থাকে। আয়াস 3 দিন ছুটি নিয়েছিল, তারপর আবার হসপিটালে শুরু করেছে। সারাদিন আফরা আর সন্ধ্যা একসাথে থাকে। কাল থেকে রানার বোনের বিয়ে, তাই সবাই ইনভাইটেড। লিজা, জেরিন, সাফি, আকাশ, তমাল, আয়াস, সন্ধ্যা সবাই যাবে। রাতের বেলা ডিনার শেষ করে সন্ধ্যা ছাদে এসে দাঁড়িয়ে আছে। আয়াস এখনও ফেরেনি। যত দিন যাচ্ছে তত যেন মানুষটার প্রতি মায়া বেড়েই যাচ্ছে, অথচ মানুষটার মনে কি আছে তা জানা নেই সন্ধ্যার। অবুঝ মেয়েটি বোঝে না তার শহুরে ডাক্তারের অনুভূতি। সন্ধ্যা জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। সে সময় গাড়ির হর্নে তার ধ্যান ভাঙে। নিচে তাকিয়ে থাকে আয়াসের গাড়ি। ছুটে নিচে নামে সন্ধ্যা। আয়াস ততক্ষণে বাড়ির মধ্যে চলে আসছে। শার্টের প্রথম 2 বাটন খোলা, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা লাল হয়ে আছে। সন্ধ্যাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকায় আয়াস। সন্ধ্যা শুকনো ঢোক গেড়ে। আয়াস ভ্রু কুচকে রেখেই গম্ভীর গলায় বলে, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? আর এত রাতে ছাদেই বা কী করছিলে? সন্ধ্যা মাথা নিচু করে ধীর কণ্ঠে উত্তর দেয়, ঘুম আসছিল না। এত রাতে আর কখনো ছাদে যাবে না, রুমে যাও। সন্ধ্যা মাথা নাড়ালেও থায় দাঁড়িয়ে থাকে। আয়াস 2 পা বাড়িয়েও সন্ধ্যার নড়াচড়া না দেখে আবার দাঁড়িয়ে পড়ে। ঠোঁট গোল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যা টের পেলেও মাথা তুলে তাকায় না। আয়াস কিছুটা এগিয়ে আসে, একদম সন্ধ্যার কাছে। আয়াসের উপস্থিতি এত কাছে দেখে চমকে তাকায় সন্ধ্যা। 2 পা পিছিয়ে যেতে নিলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নাই। সাথে সাথে কোমর চেপে ধরে আয়াস। কেঁপে ওঠে সন্ধ্যা। আয়াসের গরম নিঃশ্বাস সরাসরি সন্ধ্যার উপর পড়ছে। সন্ধ্যা ভীতু চোখে তাকিয়ে থাকে আয়াসের দিকে। সন্ধ্যার এমন চাহনিতে নিঃশব্দে হাসে আয়াস। মুখ কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, কিছু বলবে? সন্ধ্যা চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। সব কথা গলায় আটকে যাচ্ছে। কোনো রকম জড়ানো গলায় বলে, ছাড়ুন। আয়াস সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যার অবস্থা দেখে তার হু হাত করে হাসতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে করে বসে এক ভয়ঙ্কর কাণ্ড। মুখ এগিয়ে নিয়ে গিয়ে সোজা সন্ধ্যার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সাথে সাথে সন্ধ্যাকে সোজা করে ছেড়ে দিয়ে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। ঘটনার আকস্মিকতায় সন্ধ্যা হতভম্ব। কি হলো তার মাথার ওপর দিয়ে গেল। একবার কপালে হাত দিয়ে হাতের দিকে তাকাচ্ছে, তো আরেকবার আয়েশের যাওয়ার দিকে তাকাচ্ছে। আর মনে নিজেই আওড়ায়, শহুরে ডাক্তার কি আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন? কিন্তু উনি কেন করবে? উনি তো চলেই গেল। আমার কেন যেন মনে হলো শহুরে ডাক্তার আমার কপালে ঠোঁট ছুঁয়েছেন। কনফিউজড চোখ তাকিয়ে থাকে হাতের দিকে। ওপর থেকে সে দৃশ্য দেখে আরও একবার নিঃশব্দে হাসে সন্ধ্যা মালতীর শহুরে ডাক্তার। স্নিগ্ধ সকালের হাওয়া চোখ বন্ধ করে অনুভব করে সন্ধ্যা। সকালের এই বাতাসটা তার ভীষণ রকম প্রিয়। বরাবরই নামাজ শেষ করে সে এই বাতাসটা উপলব্ধি করে। গ্রামে তো গাছপালা বেশি, তাই হাওয়াটাও ভালো রকমের আসে। গ্রামের কথা মনে পড়তেই মন খারাপ হয়ে যায় সন্ধ্যার। কবে থেকে সে নিজের ঘর, নিজের গ্রাম, প্রিয় মানুষদের কবর দেখে না। প্রিয় মানুষগুলোর কথা মনে হতেই হু হু করে কান্না আসে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই পাশের ব্যালকনি থেকে কারো ভরাট কণ্ঠ গানে আসে। চমকে পাশে তাকাতে থাকে আয়াস কফির মগ হাতে তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা এক পলক আয়াসের দিকে তাকাতেই তার কপাল
তার কাল রাতের কথা মনে পড়ে যায়। লজ্জায় গুটিয়ে যায় সে। গাল দুটো রক্তিম আবার ধারণ করে, চোখ বন্ধ করে বড় শ্বাস নেয়। আয়াস ভ্রুকুচকে তাকায়, বিড়বিড় করে বলে, মাত্রই তো কান্না করতেছিলে, এখনই আবার লজ্জা পাচ্ছ কেন? নিজেকে সামলে শান্ত গলায় বলে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলে, মাথা কেন খারাপ হবে? তুই একটু আগেই কান্না করলে, এখন আবার লজ্জায় লাল হচ্ছ? সন্ধ্যা দৃষ্টি এদিক ওদিক করে মাথা নত করে নেয়, আস্তে করে বলে, গ্রাম, মা, দাদা, বকুল, বাদল ভাই, সবার কথা খুব মনে পড়ছে। সবার কথা স্বাভাবিকভাবে নিলেও বাদলকে স্বাভাবিকভাবে নিতে পারল না আয়াস। চোখ মুখে গম্ভীরতা ছেয়ে গেল। গম্ভীর ভারী কণ্ঠে গমগম স্বরে বলে, কিছুদিন পর নিয়ে যাব। বলে কফির সবটুকু ঢেলে দেয় ফুলের টবে। তারপর কফির মগ শব্দ করে রেখে গটগট করে বেরিয়ে যায়। সন্ধ্যা আহামুকের মতো তাকিয়ে থাকে। হঠাৎ করে শহুরে ডাক্তার রেগে গেল কেন? সে কি এমন বলল, নাকি আগে থেকেই রেগেছিল? একটা প্রশ্নেরও উত্তর পেল না সে। শেষে নিজেই আরও একবার কনফিউজড হয়ে কফির মগের দিকে তাকিয়ে রইল। বেচারি সন্ধ্যা বুঝলই না তার শহুরে ডাক্তার জেলাস। সকাল 10টার দিকে হঠাৎ করে আয়াস সন্ধ্যাকে ডাকে, তাও গম্ভীর গলায়। সন্ধ্যা খানিকটা ভয় পায়। সকালে সেই ঘটনার পর আয়াস আর তার সাথে কথাই বলেনি, উল্টো মুখ ভার করে রেখেছে। আফরা কয়েকবার জিজ্ঞেস করলে উত্তর দেয়নি আয়াস। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে যায় আয়াসের কাছে, ধীর কণ্ঠে বলে, জি বলুন। আয়াস মুখে কিছু না বলে নিজের হাতে থাকা ফোনটা এগিয়ে দেয়। সন্ধ্যা ফোনের দিকে তাকিয়ে দেখে গোটা গোটা অক্ষরে রানা নামটা ভাসছে। সন্ধ্যা ফোন নিয়ে সালাম দেয়। ও পাশ থেকে ব্যস্ত স্বরে সালামের উত্তর দিয়ে রানা বলে, সন্ধ্যা শোনো, আজ সবাই আমার বোনের বিয়েতে আসবে, তুমি কিন্তু আয়েশের সাথে চলে আসবে। কিন্তু আমি কেন? আমি তো... কোনো রকম অজুহাত চাই না, তুমি আমার আরেক বোন। তাছাড়া আমার বোন তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে উপস্থিতি চাই, মানে চাই। সন্ধ্যার উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দেয় রানা। সন্ধ্যা ফোনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকে। সে কি করবে এখন? আয়াস যে পরিমাণ মুখ ফুলিয়ে রেখেছে, তাতে করে তো সন্ধ্যা ভয়ে বলতে পারবে না রানার কথা। সন্ধ্যা ফোনটা আয়াসের দিকে দিতেই আয়াস ভরাট কণ্ঠে বলে, বিকেলে রেডি থাকবে, আমি এসে নিয়ে যাব। মহাশয় সন্ধ্যার জবাবের আশা না করে গটগট করে বের হয়ে গেলেন বাড়ি থেকে। সন্ধ্যা গাল ফুলিয়ে বসে পড়ে সোফায়। আফরা সন্ধ্যাকে গাল ফুলিয়ে বসে থাকতে থেকে ভ্রুকুচকে বলে, কি রে, অমন গাল ফুলিয়ে রাখছিস কেন? কি করব বলো? কেউ আমার কথা না শুনেই ফোন কেটে দিচ্ছে, তো কেউ গটগট করে চলে যাচ্ছে। আফরা হেসে সন্ধ্যার পাশে বসে বলে, এই ব্যাপার? আচ্ছা শোন, আজ তো রানার বোনের গায়ে হলুদ, তুই যাবি না? ভাইয়া তো বললো যেতে, আর শহুরে ডাক্তারও বললো রেডি হয়ে থাকতে, কিন্তু... আবার কিন্তু কি? সন্ধ্যা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। আফরা বোধহয় বোঝে সন্ধ্যার না বলা কথাটা, তাই সে হেসে বলে, আয়াস, কাল তোর জন্য শপিং করে এনেছি, সব আমার রুমে আছে। অবাক চোখে তাকায় সন্ধ্যা। ফ্যালফ্যাল করে অবুজের মতো তাকিয়ে থাকে আফরার দিকে। আফরা শব্দ করে হেসে টেনে নিয়ে যায় সন্ধ্যাকে নিচের রুমে। বিকেলে রেডি হয়ে বসেছিল সন্ধ্যা। আয়াস আসবে বলেছে, তাই সে চুপচাপ বসে আছে। হাজারটা চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল। সে সময় দরজায় টোকা পড়ে। সন্ধ্যা দ্রুত দরজা খুলে দেখে আয়াস দাঁড়িয়ে আছে। হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা, গোল্ডেন ব্র্যান্ডেড ওয়াশ, সিল্কি চুলগুলো কপালের ওপর পড়ে আছে। সন্ধ্যা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ আয়াসের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে আওড়ায়, মাশাল্লাহ। আয়াস ফোনে মনোযোগ দিয়েই বলে, চলো। সন্ধ্যা খানিকটা মনক্ষুণ্ণ হয়। সে তো সেজেছেই তার শহুরে ডাক্তারের জন্য, অথচ মানুষটা তার দিকে একবার তাকালেও না। মলিন মুখে আয়েশের পিছু পিছু যেতে থাকে। লিভিং রুমে আফরাকে দেখে সন্ধ্যাকে মৃদু কণ্ঠে বলে, আসি আন্টি। আফরাও হেসে হাত নাড়ায়। আয়াস ড্রাইভিং সিটে বসে তখনও ফোন কল করছে। এদিকে সন্ধ্যা গাড়িতে না উঠে দাঁড়িয়ে আছে। মনে মনে ভীষণ রকম রাগ হলো আয়েশের ওপর। নিজেকে সামলে দরজা টেনে খুলল। অবশ্য এক প্রকার যুদ্ধ করেই খুলেছে, কিন্তু গাড়ির ভেতর বসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। চমকে তাকায় আয়াস। কয়েক মুহূর্তের জন্য হার্টবিট যেন বন্ধ হয়ে যায়। এমনিতে সন্ধ্যা মালতীর সৌন্দর্যে ঘায়েল হওয়া যায়। তার ওপর হলুদ শাড়ি, ফুলের গহনা, কাঁচের চুড়ি, হালকা সাজ, খোলা চুল, সব মিলিয়ে অপসরীর চেয়েও কম না। সন্ধ্যা মালতীর এই ভয়ঙ্কর রূপে যেন শহুরে ডাক্তার প্রাণ হারালো। ফোনের শব্দে ধ্যান ভাঙে আয়াসের। বিড়বিড় করে বলে, এই মেয়ে আজ একই ভয়ঙ্কর রূপ নিয়েছে, আমি নিশ্চিত আমাকে মেরেই ছাড়বে। হাড় সমানে লাফাচ্ছে, যার জন্য কিছুতে নিজেকে নর্মাল করতে পারল না আয়াস। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ। আরেকবার আর চোখে পাশে বসে থাকা কিশোরীর দিকে তাকায়। অস্বাভাবিকভাবে শ্বাস ফেলতে থাকে। দ্রুত গাড়ি থেকে বের হয়ে বাইরে দাঁড়ায়।
কিছুটা সময় পর নিজেকে সামলে বিড়বিড় করে আওড়াই। আর তাকাবো না এই মেয়ের দিকে, নয়তো এই মেয়ের আগুনে ঝলসে যাব। কোনো রকম গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যার আগে গাল ফুলিয়ে রেখেছে। এ পর্যন্ত কিছুই বলেনি আয়েশকে, কিন্তু আয়েশের অস্বাভাবিকতা খেয়াল করেছে। চিন্তায় তার ঘাম ছুটেছে। কোনো রকমে জড়ানো গলায় আয়েশকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? আয়েশ ছোট্ট করে হু বলে। ব্যাস, তারপরে আবার নীরবতা। রানার বাড়ি আসা পর্যন্ত এই নীরবতাই চলল। গাড়ি থেকে নেমে দুজনে যখন বাড়ির মধ্যে ঢোকে, তখন আয়েশের বন্ধু মহলে সবার দৃষ্টি পড়ে আয়েশ সন্ধ্যার ওপর। লিজা আকাশের পেটে গুঁতো মেরে বলে, দোস্ত, দুইটা থেকেই তো চোখ সরানো যাচ্ছে না। ইস, আকাশ এসে বলে, মেড ফর ইস আদার। ভাই, এই রান্নার বোনের বিষয়টা দেখ, শেষ হলে এদের বিয়েও করিয়ে দেবো ভাবছি, কি বলিস? তমাল ভেঙচি কেটে বলে, তুই মনে হয় আয়াস সন্ধ্যার বাপ মা যে ওদের বিয়ে দিয়ে দিবি? জ্বলে ওঠে জেরিন। খেপে উঠে বলে, তামাল্লার বাচ্চা, তোর গোষ্ঠীর পিণ্ডি হারামি। আমি ওদের বাপ মা হমো কেন? হ্যাঁ, আমি আয়েশের ফ্রেন্ড, তাই আমার জন্মগত অধিকার আছে ওদের বিয়ে দেওয়ার। তমাল ফের ভেঙচি কাটে। আকাশ চিন্তিত কণ্ঠে বলে, তোরা ঝামেলা কম কর, আরেক ঝামেলা কিন্তু এখনো বাকি। সবাই একসাথে বলে ওঠে। কিসের ঝামেলা? আকাশ থতমত খেলেও নিজেকে সামলে নাই। গলা পরিষ্কার করে বলে, আরে সানজিদা আয়াসের রিভেঞ্জ, ও তো ঝামেলা করবেই। তাহলে এখন কি করবো? জেরিন দৃঢ় কণ্ঠে বলে, তুমি উল্টাইয়া গেলেও আয়েশ সন্ধ্যার বিয়া দিমুই। সে সময়ই আয়াস গম্ভীর কণ্ঠে বলে। কার বিয়ে দিবি তোরা? সবাই লাফিয়ে ওঠে। জেরিন বলদ মার্কা হাসি দিয়ে বলে, কার আবার? তমাল্লার বিয়া দিমু, বেচারা বইরা হইয়া যাইতাছে। তমাল জ্বলে উঠে কিছু বলতে গেলেই সবাই টেনে ধরে তাকে। আয়াস সন্দেহের দৃষ্টিতে তাকায়। সবাই হো হো করে হেসে সন্ধ্যাকে জিজ্ঞেস করে, কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা মুচকি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। তোমরা? লিজা উৎসাহ নিয়ে বলে, আমরাও আলহামদুলিল্লাহ, কিন্তু একটা বিষয় নিয়ে না অনেক টেনশন হচ্ছে। আয়াস কপালে ভাঁজ ফেলে বলে, তোদের মতো বলে তোরা করবে টেনশন? দুনিয়া উল্টে গেলেও এটা বিশ্বাস করা মুশকিল। যারা বোর্ড এক্সামের দিন না পড়ে চিল করে তাদের আবার টেনশন? হাউ ফানি। আয়াস ফোঁস করে শ্বাস ছাড়ে। দাঁতে দাঁত চেপে বলে, অপমান? তুই আমাদের ইনডাইরেক্টলি অপমান করতেছিস আয়াস। আয়াস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ইনডাইরেক্টলি কেন বলবো, ডাইরেক্টলি করতেছি। বাই দ্য ওয়ে, আমার জানা ছিল না তোদেরও যে মান সম্মান বলতে কিছু আছে। সবাই ফোঁস করে ওঠে। সন্ধ্যা ফিক করে হেসে দেয়। সবার কড়া নজর পড়ে বেচারি সন্ধ্যার দিকে। সন্ধ্যা হাত দিয়ে মুখ চেপে ধরে, দাঁত দিয়ে জিভ কেটে বলে, আল্লাহ, এটা কি করলাম? লিজা বলে, দিস ইজ নট ফেয়ার। তুই আমাদের অপমান করতে পারিস না। আচ্ছা, তোকে পরে দেখতেছি, দাঁড়া। এই সন্ধ্যা, তুমি যে পরিসেজে আসছো, তা আর যদি তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় তখন কি করবা? সাফি অতি উৎসাহ নিয়ে লাফিয়ে উঠে বলে, কেন, আমাদের আয়াস হিরোর মতো কি কিডন্যাপারদের টিসুম করে মেরে সন্ধ্যাকে ভাসিয়ে আনবো? আয়াস ভ্রু কুচকে তাকিয়ে বলে, তোদের আজের ডিসকাশন শেষ করে ওদিকে চল, ইডিয়েট এক একটা। গটগট করে হেঁটে চলে যায় আয়াস। আয়াসের বন্ধুমহল আরও একবার ফুঁসে ওঠে। বেচারি সন্ধ্যা ভীতু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, আল্লাহ, এরা সবাই আমার দিকে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে শহুরের ডাক্তার না, আমি এদের উল্টোপাল্টা বলেছি। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে। চারদিকে মরিচবাতির লাল নীল আলো। অতিথি আপ্যায়নে ব্যস্ত আয়াস, রানা, আকাশ, তমাল আর সাফি। তাছাড়াও রানার কাজিনটাও আছে। আয়াস সন্ধ্যাকে রানার বোন রুনার কাছে বসিয়ে নিজে কাজ করছে। সে ইচ্ছে করে রুনার কাছে সন্ধ্যাকে রেখে গেছে। লিজা জেরিনকে দিয়ে তার বিশ্বাস নেই। মেয়ে দুটো মারাত্মক রকমের বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করে। এসব বুদ্ধিতে মানুষ খুশি কম, টাস্কি খায় বেশি। তাই রিস্ক না নিয়ে সন্ধ্যাকে রুনার কাছে রেখে গেছে। রুনা মেয়েটাও বেশ ভালো। এত ধকলের মধ্যেও সে সন্ধ্যার দিকে পুরো নজর রেখেছে। রানার মুখে যখন সন্ধ্যার কথা শুনেছিল, তখন থেকে তার ভীষণ ইচ্ছে ছিল সন্ধ্যাকে দেখার। সন্ধ্যা সুন্দরী বুঝেছিল, কিন্তু এত ভয়ঙ্কর রকম সুন্দরী তা সে ভাবেনি। সন্ধ্যা এত লোকজনের মধ্যে হাঁসফাঁস করছিল বসে বসে। উপায় না পেয়ে রুনার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, আপু, আমি একটু ওদিকটা যাই, ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে। রুনা হয়তো বুঝলো। প্রথমে যেতে না দিতে চাইলেও পরে আর নিষেধ করলো না। উল্টো সাবধান বাণী জুড়ে দিল সাথে। সন্ধ্যা রুনার পাশ থেকে উঠে চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়ালো। তেমন লোকজন না থাকায় সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়েছিল।
সে সময় পাশ থেকে ভেসে আসে পুরুষালী কণ্ঠ। সন্ধ্যা পাশ ফিরে তাকিয়ে দেখে অপরিচিত এক পাতলা গঠনের ছেলে 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি এদিক ওদিক করে চোখ পিটপিট করে তাকায়। অপরিচিত ছেলেটি বলে, হেই সুন্দরী, আমি তুহিন, তুমি? সন্ধ্যা জবাব দেয় না। আশেপাশে নজর বুলিয়ে তুহিনের সামনে দিয়ে চলে যেতে নাই। ঠিক তখনই হাত টেনে ধরে তুহিন। ভয়ে গলা শুকিয়ে আসে সন্ধ্যার। গ্রামের সেই ঘটনাগুলো মনে পড়ে যায়। কোন রকম হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করে। তারপর শক্ত গলায় বলে, হাত ছাড়ুন, এগুলো কি ধরনের বেয়াদবি? তুহিন দাঁত বের করে বলে, ও মা, বেয়াদবি কেন করব? আমি তো তোমার সাথে গল্প করতে আসলাম। সন্ধ্যা কিছু বলতে যাবে তার আগে শান্ত গম্ভীর কণ্ঠ কানে আসে। শুধু ওর সাথে গল্প করলে চলবে? আমাদের সাথেও গল্প করো। তুহিন কণ্ঠ শুনে ঝট করে হাত ছেড়ে দেয়। সন্ধ্যা পেছনে ঘুরে আয়াসকে দেখে দ্রুত পায়ে তার কাছে যায়। তুহিন ফাঁকা ঢোক গিলে হাসার চেষ্টা করে, বলে, আহারে আয়াস ভাই, তো তুমি? আয়াস বাঁকা হাসে। সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ওদিকে দেখো, লিজা আর জেরিন আছে, ওদের কাছে যাও। সন্ধ্যা কথাটা শোনা মাত্রই হাঁটা লাগায়। আয়াস তুহিনের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, তোতলাচ্ছ কেন ভাই? তুমি তো সামান্য গল্পই করবে বলেছো, এতে তোতলানোর কি আছে বলো? আমিও তো গল্প করতেই আসলাম। তা কোন হাত দিয়ে যেন সন্ধ্যার হাত ধরেছ? তুহিন ভয়ে কাঁপতে থাকে। তার অজানা নয় আয়াস কী ধরনের মানুষ। আয়াসের রাগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। তুহিন বারবার ঢোক গিলতে থাকে। আয়াস হুট করে তুহিনের ডান হাত মুচড়ে ধরে। ব্যথায় আর্তনাদ করে ওঠে তুহিন। আয়াস ঠান্ডা গলায় বলে, আমার জিনিসের দিকে কেউ তাকালে তার চোখও সহ্য হয় না আমার। আর তুই তো সরাসরি আমার সম্পত্তিতে হাত দিয়েছিস। কত বড় কলিজা রে তোর! সে সময় দৌড়ে আসে রানা। ব্যস্ত গলায় বলে, কি করছিস আয়াস? কি হয়েছে? আয়াস তুহিনের হাত ছেড়ে দেয়। রানার প্রশ্নের উত্তর না দিয়ে তুহিনের শার্টের ময়লা ঝাড়ার মতো করে বলে, সন্ধ্যার দিকে তাকালেও তোর চোখ তুলে নিত আমি দুইবার ভাববো না। আর যদি হাত বাড়াস তোকে মাঝখান দিয়ে কেটে দিব, মাইন্ডেড। আয়াসের ঠান্ডা গলার হুমকিতে কেঁপে ওঠে তুহিন। রানাও বেশ ভয় পায়। ভয়ে কিছু বলতে গিয়েও বলে না। তুহিন ততক্ষণে পালিয়েছে। আয়াস বড় করে শ্বাস নিয়ে গম্ভীর গলায় রানার উদ্দেশ্যে বলে, এসব জানোয়ার আসবে আগে বলতি, অন্তত সন্ধ্যাকে আনতাম না। রানা কিছু বলতে গেলে আয়াস ফের বলে, সন্ধ্যাকে আনতে বলেছিস, আনছি। ওর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার যা হাল হবে সেই একই হাল তোর হবে। সন্ধ্যাকে সেভ করার দায়িত্ব তোর। কি করবি না করবি তোর ব্যাপার। শীষ বাজাতে বাজাতে হাঁটা লাগায় আয়াস। রানা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এই ছেলে আমাকেও থ্রেট দিয়ে গেল। হাই আল্লাহ, আজ মনে হয় আমার চোখ দুটারও ইন্না লিল্লা হবে। রানা দ্রুত লিজা আর জেরিনের কাছে আসে। সেখানে সন্ধ্যাও আছে দেখে স্বস্তির শ্বাস ফেলে। তারপর লিজা আর জেরিনকে চাপা স্বরে বলে, বইন, জীবনে প্রথমবারের মতো একটা হেল্প কর, সারা জীবন কৃতজ্ঞ থাকমু। লিজা ভ্রু কুচকে তাকিয়ে বলে, কি হেল্প লাগবে তোর? রানা খানিকটা অবাকি হয়। এত সহজে তো মানার মেয়ে এরা না। বিষয়টা হজম করতে কষ্ট হলেও হজম করে নেয়। তারপর বলে, একটু সন্ধ্যাকে এই অনুষ্ঠান বাড়ি থেকে সাবধানে রাখ। সন্ধ্যার দিকে কেউ তাকালে আয়াস বলেছে ওদের সাথে সাথে আমারও অবস্থা খারাপ করবে। লিজা আর জেরিন আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে তারপর আবার নিজেদের মতো দাঁড়ায়। হাই তুলতে তুলতে বলে, আমরা কাউকে ফ্রিতে হেল্প করি না। রানা দাঁতে দাঁত চেপে বলে, কি লাগাবো তোদের? জেরিন 32টা দাঁত বের করে বলে, বেশি কিছু না, দুজনের 2টা আইফোন। রানা কটমট দৃষ্টিতে তাকায়। তারপর বলে, একটু সাহায্যের জন্য ঘুষ নিবি তোরা? ছি, তোরা বান্ধবী নাকি শত্রু? লিজা আর জেরিন একসাথে বলে ওঠে, শত্রু? রানা দাঁতে দাঁত চেপে আচ্ছা বলে চলে যায়। লিজা আর জেরিন হাইফাই করে হাসতে থাকে। তারপর সন্ধ্যার দিকে তাকিয়ে দেখে বেচারি সন্ধ্যা হাঁ করে তাকিয়ে আছে। লিজা আর জেরিন আরও এক দফা হেসে নেয়। তারপর সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে, চলো ছাদে যাই। সন্ধ্যা প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। লিজা জেরিনকে চোখ দিয়ে কিছু ইশারা করলে জেরিনও আঙুল দিয়ে ওকে বোঝায়। তারপর লিজা আর সন্ধ্যা ছাদের দিকে পা বাড়ায়। জেরিনকে না আসতে দেখে সন্ধ্যা বলে, জেরিন আপু কোথায় গেল? লিজা দাঁত বের করে বলে, ও একটু জুস আনতে গেছে। ও বলে দুজনে হাঁটতে শুরু করে। ছাদে দাঁড়ানোর কিছুক্ষণ পরই হাতে গ্লাস বোতল নিয়ে হাজির হয় জেরিন। লিজা ছাদে বসে সেসব নিয়ে। সন্ধ্যা আর জেরিনও বসে। সন্ধ্যা ভ্রু কুচকে তাকিয়ে বলে, এগুলো কি ধরনের জুস আপু? এগুলো একটু স্পেশাল, বুঝলে? সন্ধ্যা শুধু ফ্যালফ্যাল করে দেখে গেল লিজা আর জেরিনের কাজ। গ্রামের মেয়ে হয় সে কখনোই দেখেনি এসব। লিজা একটা গ্লাস সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, টেস্ট করো সন্ধ্যা, দারুণ মজা এগুলো।
সন্ধ্যা একবার গ্লাসের দিকে তো একবার লিজার দিকে তাকায়, তারপর হেসে বলে, না আপু, তোমরাই খাও, আমি খাবো না। এ কথা বললে তো শুনবো না। রানা যদি শোনে তোমার যত্ন করিনি আমাদের, তাহলে ছাদ থেকে ফেলে দিবে। তুমি কি চাও, অকালে আমাদের প্রাণ যাক? সন্ধ্যা মাথা দুদিকে নাড়ায়। জেরিন হেসে বলে, তাহলে তাহলে এটা খাও। প্রথমে একটু খারাপ লাগবে, তারপর দেখবে দারুণ টেস্ট। তোমরা কখনো খেয়েছো? লিজা আর জেরিন 32টা দাঁত বের করে একসাথে বলে, না গো, আজই প্রথম। সন্ধ্যা আর কিছু বলে না। গ্লাস মুখের কাছে আনতেই গন্ধে গা গুলিয়ে ওঠে। দ্রুত গ্লাস সরিয়ে বলে, ছি, এটার কি বাজে গন্ধ। আরে এক চুমুক খাও তো আগে, দেখবে সব ঠিক হয়ে গেছে। জোর করে লিজা আর জেরিন সন্ধ্যাকে খাইয়ে দেয়। প্রথম দিকে গন্ধ আর গলা জ্বালা করলেও পরে ভালো লাগতে শুরু করে। একের পর এক গ্লাস শেষ করে ফেলে। বেচারি সন্ধ্যা বুঝতেই পারে না সে জুস নয় ওয়াইন খাচ্ছে। প্রথমবার খাওয়ার জন্য বেশ অল্পতেই নেশা হয়ে যায়। সন্ধ্যা নেশার ঘরে লিজা আর জেরিনের থেকে বোতল কেড়ে নেয়। ভাঙা ভাঙাভাবে বলে, আমি পুরোটাই খাবো, তোমাদের একটুও দেবো না। না না, আর খেও না। লিজা আর জেরিনের কথা পাত্তা না দিয়ে বোতল মুখে লাগায় সন্ধ্যা। লিজা আর জেরিন কোনো রকমে বোতল টেনে অন্য জায়গায় সরিয়ে দেয়। সন্ধ্যা ঠোঁট উল্টে ফ্লোরে পা মেলে বসে বাচ্চাদের মতো করে বলে, আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমরা পচা। লিজা মুখ চুলকে বলে, বান্ধবী রে, এইটা কি আকাম করে ফেললাম রে। আয়াস আর রানা আজ আমাদের কল্লা কাইটা হাতে নিয়ে ঘুরবে। জেরিন কাঁদো কাঁদো স্বরে বলে, সব তোর দোষ। তোকে কতবার বলেছি মেয়েটা কখনো এসব খায়নি, ওর বেশি নেশা হয়ে যাবে, তুই তো কানেই তুললি না। ওদের কথার মধ্যে সন্ধ্যা বলে ওঠে, এই তোমরা কি ফিসফিস করতেছো? আচ্ছা তোমরা চারজন কে? এই তো, এটা লিজা আপু, এটা জেরিন আপু, আর এই দুটো কে? ও মা, এখন তো 6টা মেয়ে। লিজা জেরিন কপালে হাত দেয়। সন্ধ্যা 1 2 করে গুনছে। সন্ধ্যা হুট করে আকাশের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। ভয় পেয়ে যায় লিজা আর জেরিন। ব্যস্ত গলায় সন্ধ্যাকে বলে, কাঁদছো কেন, কি হয়েছে? সন্ধ্যা ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি আম্মার কাছে যাব। আম্মা আমাকে একা ফেলে ওই আকাশের তারা হয়ে গেছে, আমি আম্মার কাছে যাব। লিজা আর জেরিনের কোনো কথাই শুনছে না সন্ধ্যা। বারবার বলছে আম্মার কাছে যাব। কোনো উপায় না পেয়ে জেরিন শুকনো ঢোক গিলে বলে, দেখ মাইরে, এমনও খাওয়ার লাগবে, তার থেকে ভালো হবে আমরা আগেই আয়াসকে ডাকি, সন্ধ্যাই সামলাতে পারবে। লিজা উপায় না দেখে সায় দেয়। জেরিন উঠে দ্রুত আয়াসকে খোঁজে। আয়াস তখন রানার সাথে কথা বলতেছিল। জেরিন ভয়ে ভয়ে আয়াসের কাছে এসে বলে, আয়াস একটু ছাদে চল না। আয়াস ভ্রুকুচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ছাদে কেন যাব, কি হয়েছে? জেরিন আমতা আমতা করে বলে, আসলে সন্ধ্যা। আয়াস ব্যস্ত গলায় বলে, কি হয়েছে সন্ধ্যার? তুই একে ছাদে চল। আয়াস আর দেরি করে না, ব্যস্ত পায়ে ছুটে যায় ছাদে। রানা আসতে চেয়েছিল, জেরিন আটকে দিয়েছে। আয়াস ছাদে এসে দেখে সন্ধ্যা বাচ্চাদের মতো কাঁদছে আর বলছে, আমি আম্মার কাছে যাব। আয়াস ভয় পেয়ে যায়। হঠাৎ সন্ধ্যার কি হলো? দ্রুত পায়ে সন্ধ্যার কাছে এসে হাঁটু মুড়িয়ে বসে সন্ধ্যাকে নিজের দিকে ফিরায়। লিজা আর জেরিন ভয়ে আয়াসের পেছনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আয়াসকে দেখেই ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, আপনি খুব পচা শহুরে ডাক্তার, আমি আপনার কাছে থাকবো না, আমি আম্মার কাছে যাব। সন্ধ্যার মুখের গন্ধ আর কথার ধরনে ভ্রু কুচকে যায় আয়াসের। পেছনে তাকিয়ে দেখে লিজা আর জেরিন আহমকের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। আয়াস গম্ভীর গলায় বলে, কি খাইয়েছিস ওকে? লিজা শুকনো ঢোক গিলে বলে, আসলে আমরা। আসলে নকলে বাদ দিয়ে যা জিজ্ঞেস করছি তার আনসার দে। জেরিন কোনো রকমে বলে, আমাদের পরে বকিস, এখন ওকে সামলা প্লিজ। আয়াস ফোঁস করে শ্বাস ছাড়ে। আসলে এদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। আয়াস সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, তোরা যা, আমি ওকে নিয়ে আসছি। তুই পারবি? আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। দুজনে ভয়ে 2 মিনিটেই হাওয়া হয়ে যায়। সন্ধ্যা এতক্ষণ আয়াসের পাঞ্জাবির কলার টানতেছিল। আয়াস কলার থেকে সন্ধ্যার হাত ছাড়িয়ে বলে, ওঠো, বাড়ি যাব। সন্ধ্যা নাক মুখ কুচকে বলে, কিসের বাড়ি? কোথাকার বাড়ি? আমার তো বাড়িই নাই। আমার বাড়ি যাব। সন্ধ্যা ঠোঁট উল্টায়। আয়াসের বুকে আঙুল দিয়ে আঁকুবুকি করতে করতে বলে, আপনার বাড়ি যাব না, আপনি ভীষণ পচা, আমাকে একটুও ভালোবাসেন না। আয়াস কিছু বলে না। সন্ধ্যাকে টেনে দাঁড় করায়। সন্ধ্যা উঠতে নারাজ, সে কোনো মতেই উঠবে না। আয়াস জোর করে টেনে তোলার পর সন্ধ্যা আয়াসের উপর ভর দিয়ে দাঁড়ায়। ড্রাঙ্ক হওয়ার জন্য ঠিকমতো দাঁড়াতেও পারছে না। সন্ধ্যা আয়াসের পক্ষে মাথা রেখে 2 হাত আঁকড়ে ধরে।
বিড়বিড় করে বলে, এই শহুরে ডাক্তার। আয়াস ছোট্ট করে বলে। হুম। সন্ধ্যা আয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আপনাকে ভালোবাসি শহুরে ডাক্তার। আপনি আমার হবেন? ভালোবাসবেন আমাকে? হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম আয়াসের। সন্ধ্যা মালতীর মুখে ভালোবাসি শুনে যেন শহুরে ডাক্তারের দম বন্ধ হওয়ার অবস্থা। গায়ের লোম দাঁড়িয়ে যায়। সন্ধ্যা মাথা তুলে তাকায় আয়াসের মুখের দিকে। তখনও সে আয়াসকে দু হাতে আঁকড়ে ধরে আছে। আয়াসের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, ভালোবাসবেন না? আয়াস শ্বাস আটকে মাথা নাড়ায়। সে ভালোবাসবে তার সন্ধ্যা মালতীকে। সন্ধ্যা ফের জড়ানো গলায় বলে, আমাকে কেউ ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারা আমাকে একা করে দিয়ে আকাশের তারা হয়ে যায়। আপনি কখনো আমাকে একা করে দিয়ে হারিয়ে যাবেন না তো শহুরে ডাক্তার? আয়াস আঁকলে নেয় সন্ধ্যাকে। দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি কখনোই তোমাকে একা করে হারাবো না। আমি আজীবন তোমার হয়ে তোমার সাথে থাকবো সন্ধ্যা মালতী। সন্ধ্যা হাসে। আয়াসের হাতের বেড়াচালে থেকে মাথা ঘুরিয়ে দু হাতে মেলে বলে, আমার শহুরে ডাক্তার, শুধু আমার। হঠাৎ করে মিয়ে যায় সন্ধ্যা। আয়াসের দিকে মাথা উঁচু করে তাকিয়ে ভাঙা গলায় বলে, আমার আব্বা যেমন করে আমার আম্মাকে ভালোবাসতো, আপনি কখনোই আমাকে তার মতো করে ভালোবাসবেন না শহুরে ডাক্তার। আয়াস ব্রুকুচকে তাকায়, বলে, কেন? তুমি তো তোমার বাবাকে অনেক ভালোবাসো তাহলে? সন্ধ্যা অদ্ভুতভাবে হাসে। চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু। ভাঙা ভাঙা ভাবে বলে, ভীষণ ঘৃণা করি আমি আমার আব্বাকে, ভীষণ রকম ঘৃণা। যাকে আমি পুরো পৃথিবীর থেকে বেশি ভালোবাসতাম, ওই মানুষটাকেই আমি সব থেকে বেশি ঘৃণা করি। আয়াস অবাকের সপ্তম পর্যায়ে। মাথা যেন ঘুরিয়ে আসে। কি এমন হলো যার জন্য সন্ধ্যা তার বাবাকে এত ঘৃণা করে? সন্ধ্যা তোর বাবাকে ভীষণ ভালোবাসতো, তাহলে হঠাৎ কি হলো? কি হয়েছিল সন্ধ্যার বাবার আর মায়ের? চারিদিকে হাতড়েও কোনো উত্তর পেল না আয়াস। সন্ধ্যা তখন আওড়াচ্ছে একই কথা। একসময় ক্লান্ত হয়ে আয়াসের বুকে মাথা রেখে চুপ হয়ে যায়। আয়াস বারবার সন্ধ্যাকে ডেকেও সাড়া পায় না। ঘুমিয়ে পড়েছে বুঝে দীর্ঘশ্বাস ফেলে করে তুলে নেয়। অগ্রসর হয় ছাদের দরজার দিকে। সাথে নিয়ে যায় অনেক প্রশ্ন, যার একটা উত্তরও তার কাছে নেই। সন্ধ্যাকে এই প্রশ্নগুলোর উত্তর আদৌ দেবে, নাকি সব রহস্য ঢাকা পড়ে যাবে ধীরে ধীরে, সেটাও জানা নেই আয়াসের। সকালে সন্ধ্যার ঘুম ভাঙে অনেক বেলায়। আকাশ মেঘলা থাকার দরুন ঠিক কয়টা বাজে তা ঠাউর করতে পারে না সন্ধ্যা। প্রচণ্ড মাথা ব্যথায় চোখ ঝাপসা হয়ে আসে। কোনো রকমে উঠে বসে, কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। তারপর ধীরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কাল রাতের কোনো কথাই মনে পড়ছে না। বাড়ি কখন এসেছে, কিভাবে এসেছে কিছুই মনে নেই। সন্ধ্যা আয়নাতে নিজের অবয়ব দেখে খানিকটা অবাকই হয়। সে শাড়ি কখন পাল্টালো? কনফিউজ হয়ে থম মেরে বসে থাকে। মাথাটা এখনও কেমন করছে। কোনো রকম আগে উঠে নিচে হাঁটা লাগায়। আফরা লিভিং রুমে বসে তখন টিভি দেখছে। সন্ধ্যাকে আসতে দেখে মৃদু হাসে। হাসি মুখে বলে, শুভ সকাল। এতক্ষণ উঠলি? কিচেনে যা, গিয়ে দেখ লেবুর শরবত রাখা আছে, ওটা খেয়ে নাস্তা করে নে। এত সকালে নাস্তা করব? তোমরা এত সকালে সব নাস্তা রেডি করা শেষ? আফরা অবাক চোখে তাকিয়ে বলে, এত সকাল কোথায় রে? 11টা বাজে। আকাশের অবস্থা আজ খুব একটা ভালো না, তাই বলে তুই একদম সকালে ভাবলি? সন্ধ্যা আর কিছু বলে না। কিচেনে গিয়ে লেবুর শরবত খেয়ে নাস্তা প্লেটে নিয়ে আফরার কাছে আসে। আফরা হেসে দেয়। সন্ধ্যা মুখে কিছু না বলে প্লেট হাতে মাথা নিচু করে বসে। আফরা হাতটা ধুয়ে সন্ধ্যার থেকে প্লেট নিয়ে সন্ধ্যাকে খাইয়ে দিতে শুরু করে। সন্ধ্যা খানিকটা অবাকই হয়। সে মুখে বলেনি খাইয়ে দিতে, তা মানুষটা বুঝলো কিভাবে? আবার বিরক্ত না হয়ে হাসি মুখে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ এত ভালোও হয়? আবেগে চোখ চলচল করে ওঠে। নিজেকে সামলে চুপচাপ খেতে থাকে। একবার আশেপাশে তাকায়। আফরা খাইয়ে দিতে দিতে বলে, আয়াস নেই, রানাদের বাড়িতে গেছে। বিয়ের কত কাজ ওখানে, জানিসই তো। সন্ধ্যা মিয়ে যায়। খেতে খেতে আমতা আমতা করে বলে, একটা কথা জিজ্ঞেস করবো আন্টি? হ্যাঁ বল। আসলে আমার না কাল রাতে কিছু কথা মনে নেই। কিভাবে বাড়ি এসেছি, আমার শাড়ি। আফরা মুচকি হাসে, বলে, কাল অনেক রাতে বাড়ি ফিরেছিস দুজন, তুই তো ঘুমে বিভোর ছিলি, তাই আয়াস তোকে কোলে করে রুমে দিয়ে আসছে। আর শাড়ি আমি পাল্টে দিয়েছি, এখন চুপটি করে খেয়ে নে তো। খেয়ে গোসল করে রেডি হয়ে নে, জুম্মার পর আয়াস তোকে নিয়ে যাবে। সন্ধ্যা চমকে উঠে বলে, আজ শুক্রবার? হ্যাঁ। হায় আল্লাহ, আমার আজকেই ফজরের নামাজটা কাজা হয়ে গেল। আফরা কিছু না বলে নিঃশব্দে হাসে। সন্ধ্যা পুরোটা খেয়ে নেয়। আফরা প্লেট নিয়ে রান্নাঘরে চলে যায়। সন্ধ্যাও পিছু পিছু যায়। আফরা প্লেট রাখতে রাখতে বলে, কিছু বলবি? সন্ধ্যা আমতা আমতা করে বলে, আসলে আন্টি।
কিছু হয়েছে সন্ধ্যা? বলছিলাম যে বিয়েতে কি যেতেই হবে? আফরা হেসে সন্ধ্যার চুলে হাত বুলিয়ে বলে, কেন যাবি না? রানা অনেক রাগ করবে। তাছাড়া আজ আমিও তো যাব। তুই এখন যা, গোসল করে নে, নামাজ পড়ে রেডি হয়ে নিবি, কেমন? আচ্ছা আন্টি, এ বাড়িতে কি আর কেউ থাকে না? আফরা আফসোসের সুরে বলে, না রে, আমি তোর আঙ্কেল আর আয়াস থাকি। তোর আঙ্কেল একটা কাজে গেছে, 2 দিন পরই চলে আসবে। সন্ধ্যা হেসে সিঁড়ি দিয়ে ওপরে যায়। আয়েশের বাবা কেমন মানুষ কে জানে। তার যদি এই বাড়িতে থাকা নিয়ে কোনো সমস্যা হয়, গভীর চিন্তায় মগ্ন হয় সন্ধ্যা। জুম্মার নামাজ শেষে আয়েশের দেখা পায় সন্ধ্যা। আয়েশ নামাজ শেষ করে বাড়িতে ঢুকে প্রথমে সন্ধ্যার ঘরে আসে। গায়ে এখনও পাঞ্জাবি জড়ানো। সন্ধ্যা তখন নামাজ শেষ করে মাত্রই উঠেছে। আয়েশ এসে ব্যস্ত গলায় বলে, তাড়াতাড়ি রেডি হও, রানাদের বাড়িতে যেতে হবে। আর আম্মু যাবে, তুমি সব সময় ওনার সাথে সাথে থাকবে। সন্ধ্যা আচমকা এত কথা শুনে খানিকটা ভড়কায়। নিজেকে সামলে বলে, একটু দম নিয়ে বলুন। আয়াস ভ্রুকুচকে বলে, দম নেওয়ার টাইম নাই, ওদিকে বরপক্ষ চলেই আসছে প্রায়, দ্রুত রেডি হও। সন্ধ্যার জবাবের অপেক্ষা না করেই পা বাড়ায় দরজার দিকে। দরজা ছেড়ে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসে। গম্ভীর ঘরে বলে, কাবাডে বোরকা, হিজাব, নিকাব, সব পিন, সেফটি পিন যা যা লাগে সবই আছে, অবশ্যই ওগুলো পরবা। সন্ধ্যা নিঃশব্দে মাথা নাড়ায়। কাল তো এমন কোনো রুলস ছিল না, আজ হঠাৎ এমন রুলসের কারণ? সন্ধ্যার ছোট মাথায় এই কথাটা ঢোকে না। আপন মনে কাবার থেকে বোরকা, হিজাব, নিকাব নিয়ে নেয়। হিজাব বাঁধতে পারে না বলে বোরকা পরলেও হিজাব হাতে দাঁড়িয়ে থাকে। ঠোঁট উল্টে একবার এপিঠ তো একবার ওপিঠ দেখে, একবার মাথায় দেয়, আরেকবার হাতে নেয়। আয়েশের ততক্ষণে রেডি হওয়া শেষ। এসে থেকে সন্ধ্যা হিজাব হাতে দাঁড়িয়ে আছে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? সন্ধ্যা মাথা নিচু করে বলে, এগুলো কখনো পড়িনি। আয়াস ফোঁস করে নিঃশ্বাস নেয়। তারপর কিছু একটা ভেবে ইউটিউবে হিজাব টিউটোরিয়াল সার্চ দিতে দিতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, দেখে দেখে পরবা। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস ইউটিউবে খুব সহজ নিকাব সহ হিজাব বাঁধার টিউটোরিয়াল বের করে সন্ধ্যাকে ফোন ধরিয়ে দিয়ে নিজে আবার বাইরে চলে যায়। সন্ধ্যা দেখে দেখে হিজাব আর নিকাব পরে নেয়। একটু সমস্যা হলেও পেরেছে। সন্ধ্যা আয়াসের ফোন নিয়ে রুম থেকে বের হয়। আফরার ঘর বন্ধ দেখে সে দ্রুত নিচে নামে। আফরার আয়াস রেডি দাঁড়িয়ে আছে। আফরা সন্ধ্যাকে দেখে অবাক হলেও আয়াস স্বাভাবিক। আফরা আয়াসের মুখের দিকে তাকিয়ে যা বোঝার তা বুঝে নেয়। গাড়ি করে দ্রুতই এসে পড়ে রানাদের বাড়ি। আয়াসদের ঢুকতে দেখে লিজা আর জেরিন কাঁচুমাচু মুখ নিয়ে এগিয়ে আসে। আফরা হেসে বলে, কিরে, তোদের মুখ এমন কেন? এমনিতেই আন্টি, বেশি লাফাইলে তোমার ছেলে আমাদের পা ভেঙে দিবে বলেছে। আয়াস পাশ থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, উল্টা পুল্টা কাজ করলে শুধু পা না, তোদের মাথাটাও ভাঙবো। জেরিন ভেঙচি কাটে, বলে, সন্ধ্যা কোথায়? আন্টি ওকে আনোনি? সন্ধ্যা কিছু বলতেই যাচ্ছিল, তার আগে আয়াস বলে, না রে, ওকে আনিনি, তোরা দূরে সর যা। লিজা কাঁদো কাঁদো মুখ করে বলে, তুই আমাদের জন্য বেচারি সন্ধ্যাকে একা একা রেখে আসলি? সন্ধ্যা পাশ থেকে বলে, আরে না আপু, এই তো আমি। লিজা আর জেরিন আশেপাশে তাকায়। দুজনে একসাথে বলে, এটা সন্ধ্যার কণ্ঠ না? একবার নিজেদের দিকে আরেকবার আয়াসের দিকে তাকায়। সন্ধ্যা এগিয়ে এসে বলে, আরে এটা তো আমি। লিজা আর জেরিন হাঁ করে তাকায়। আয়াস ওদের পাত্তা না দিয়ে বলে, তোরা ওর থেকে অন্তত 5 হাত দূরে থাকবি। আর সন্ধ্যা, আই ওয়ান্ট ইউ, তোমাকে যেন ওদের সাথে না দেখি, সবসময় আম্মুর সাথে থাকবা। আমি গেলাম। কতটুকু শেষ করে আয়াস হাঁটা লাগায়। লিজা আর জেরিন আহমকের মতো তাকিয়ে থাকে। আফরা শব্দ করে হেসে দেয়। তারপর সন্ধ্যার হাত ধরে বলে, আমিও প্রথমে অবাক হয়েছিলাম আম্মা জানেরা। এবার নিজেদের মুখ বন্ধ করে ওদিকে যাও, সন্ধ্যা আমার সাথে থাকবে। আন্টি তুমিও? জি আমিও, কারণ আমার ছেলে যদি জানে আমি তার সম্পত্তির দেখাশোনা ভালো না করে তোমাদের সাথে ঘুরতে দিচ্ছি, নির্ঘাত আমার কল্লা যাবে। শব্দ করে হাসে। সন্ধ্যা অবুজের মতো তাকিয়ে থাকে। লিজা আর জেরিন শোক কাটিয়ে বলে ওঠে, আয়াস তো দিন দিন জোশ হয়ে যাচ্ছে ভাই। রাতে ভালো লাগছিল না বলে সন্ধ্যা ছাদে এসে দাঁড়ায়। সাফির মতো ভূতের ভয় নেই সন্ধ্যার। রানাদের বাড়ি থেকে এসে সন্ধ্যা সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। আয়েশও ঘুমিয়েছে বাড়ি এসে। সন্ধ্যা ছাদে এসে চোখ বন্ধ করে বাতাস অনুভব করছিল। সে সময় পাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, রাতে ছাদে আসতে নিষেধ করেছিলাম। সন্ধ্যা কেঁপে ওঠে। চোখ খুলে গভীর দৃষ্টিতে তাকায় আয়েশের দিকে। আয়েশের দৃষ্টি তার উপরে নিবদ্ধ। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় সন্ধ্যা।
দৃষ্টি এদিক ওদিক করে। আয়াস সন্ধ্যাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে শান্ত কণ্ঠে বলে, তোমাকে একটা প্রশ্ন করি। সন্ধ্যা ছোট করে বলে। আয়াস পকেটে হাত গুজে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। চোখ দুটো তখনও তার সন্ধ্যা মালতীর চোখের দিকে। ভীষণ শান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি তোমার বাবাকে ঘৃণা কেন করো? মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো যেন সন্ধ্যার। বিস্ময় নির্বাক দৃষ্টিতে তাকায় আয়াসের দিকে। আয়াস ভীষণ স্বাভাবিক। সন্ধ্যা অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনাকে কে বলল? আয়াস নিঃশব্দে হাসে, বলে, তুমি তো বললে কাল। আমি? কখন? আমার তো মনে নেই। মনে থাকবে কিভাবে? ওয়াইন খেলে তো পুরোই মাতাল হয়ে গেছিলে। সন্ধ্যা চোখ মুখ কুঁচকে বলে, ওয়াইন কি? অ্যালকোহল। সন্ধ্যার সাথে সাথে ওয়াক ওয়াক করে। আয়াস অবাক কণ্ঠে বলে, কি হলো সন্ধ্যা, তোমার কি খারাপ লাগছে? সন্ধ্যা মুখ বিকৃত করে বলে, ডাকছি, আমি এসব খেয়েছি? আল্লাহ! আয়াস শব্দ করে হেসে দেয়, বলে, ওগুলো তোমার হজম হয়ে গেছে, এখন ওয়াক ওয়াক ছি করেও বের হবে না। আরও যাও লিজার জেরিনের সাথে। আপুরা আমাকে এসব খাইয়েছিল? আয়াস কথা ঘুরিয়ে বলে, তুমি কথা ঘুরিও না, আমার প্রশ্নের উত্তর দাও। সন্ধ্যা অন্যদিকে তাকিয়ে মলিন গলায় বলে, নেশার ঘরে কি না কি বলেছি তা ধরে বসে আছেন কেন? নেশার ঘরে মানুষ সত্যি কথা বলে, তাই ধরে বসে আছি। আপনি কখনো চেষ্টা করেছেন শহুরে ডাক্তার? আয়াস ভ্রু কুঁচকায়, দীর্ঘশ্বাস নিয়ে বলে, বুঝছি, আচ্ছা বাদ দাও, রুমে যাও। সন্ধ্যা মাথা নাড়িয়ে একটু ওদিক ওদিক আবার পেছনে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি কি আরো কিছু বলেছি শহুরে ডাক্তার? সন্ধ্যা মনে মনে আল্লাহকে ডাকছে, না জানি কি কিছু বলেছে কিনা। আয়াস সন্ধ্যার চিন্তিত মুখ দেখে হাই তুলে বলে, বলছো তো অনেক কিছু, পেটের অনেক গোপন কথায় উগলে দিয়েছো। সন্ধ্যার বুক ধরাস করে ওঠে, মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়। চোখ পিটপিট করে জড়ানো গলায় বলে, কি বলেছি? যা বলছো তা শুনতে হবে না, রুমে যাও। সন্ধ্যা কিছু বলতে গিয়েও বলে না, দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। আয়াস সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক হিসাব কষতে থাকে। সে সময় পেছন থেকে কেউ ডাকে, আয়াস। আয়াস পেছনে তাকায়। সানজিদাকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকায়। নিজেকে সামলে বলে, তুমি এত রাতে? সানজিদা মুচকি এসে বলে, কিছু কথা ছিল তোমার সাথে। আয়াস ভ্রু কুচকে বলে, আমার সাথে? হ্যাঁ। নিচে চলো। এখানেই বলি। আচ্ছা বলো। সানজিদা কিছুক্ষণ চুপ থাকে, তারপর দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। সানজিদার কথায় চরম রকমের শক আয়াস, অবাকে চরম পর্যায়ে। সে নিজেই চেয়েছিল সানজিদার সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে। একজনকে মনে রেখে তো অন্যজনের সাথে সংসার প্রণয় কিছুই হয় না। কিন্তু সানজিদা নিজেই যে তাকে বিয়ে করতে চাইবে না সে ভাবতেও পারেনি। খুশিতে উত্তেজনায় সে বলে, কি বললে? সানজিদা খানিকটা অবাক চোখে তাকায়। আয়াসের পুরো মুখে খুশির ফোয়ারা বইছে। সানজিদা ফের বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। আয়াস খুঁজে পায় না কি বলবে। এত সহজে সে সন্ধ্যাকে পেয়ে যাবে? সত্যি নাকি স্বপ্ন? উত্তেজনায় আয়াস গড়গড় করে বলে, এটা আগে বলো নাই কেন? আগে বললে তো আরো আগেই সব ঠিক হয়ে যেত। সানজিদা মাথা নিচু করে বলে, দেখো আমি জানি তোমার বিয়ে, ভালোবাসা এগুলোতে ইন্টারেস্ট নাই, তবুও আম্মুর জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। অনেক ন্যাকামো করতাম, গায়ের সাথে ঘেঁষে থাকতাম, যাতে তুমি আমাকে খারাপ ভেবে বিয়েটা ভেঙে দাও। কিন্তু ওগুলো তোমার উপর কোনো ইফেক্ট করতো না, হতাশ হতাম। কিন্তু সন্ধ্যা মেয়েটা আসার পর থেকে তোমার মধ্যে পরিবর্তন পেয়েছি। মামির সাথে কথা বলে শিওর হলাম তুমি আসলেই সন্ধ্যাকে ভালোবাসো, তাই আজ সাহস করে বলতে এসেছি। আর সানজিদার কথায় চোখ বন্ধ করে শ্বাস নেয়। খুশিতে তার হাত পা রীতিমতো কাঁপছে। আর কোনো বাধা নেই তার আর সন্ধ্যার এক হওয়ার। সন্ধ্যা আপনার রুমে এসে চুপ করে বসে আছে। আফরা এটা ওটা বললেও তার উত্তর খুব কম দিচ্ছে। আফরা সন্ধ্যার চুপ থাকাটা পর্যবেক্ষণ করে বলে, তুই এত চুপ কেন সন্ধ্যা? কিছু হয়েছে? কই না তো, কিছুই হয়নি। একটা কথা জিজ্ঞেস করবো আন্টি? হ্যাঁ কর। সন্ধ্যার দৃষ্টি এদিক ওদিক করে আমতা আমতা করে বলে, ছাদে যেতে দেখলাম একটা মেয়েকে, কে উনি? আফরা হেসে বলে, ওটা আমার ননদের মেয়ে সানজিদা। সানজিদার নামটা শুনতে সামান্য কেঁপে ওঠে সন্ধ্যা। লিজা আর জেরিনের কাছে সে শুনেছিল আয়েশের ফিয়ন্সের নাম সানজিদা। আফরা হয়তো খেয়াল করলো সন্ধ্যার অস্থিরতা।
সে মৃদু হেসে সন্ধ্যার গালে হাত রেখে বলে, জানিস সন্ধ্যা, আমার ননদ সাথী ছিল একটা চরম রকমের ভালো মেয়ে। এত মায়া ছিল মুখটায় যে ওর মুখের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যেত। আয়াসের প্রিয় ছিল সাথী। আমার ছেলেটা ছোটবেলা থেকেই ভীষণ চাপা স্বভাবের, তবে সে সাথীর সাথে ছিল খোলা বইয়ের মতো। সাথী অন্তঃপ্রাণ আয়াস। সাথীর তখন বয়স কত হবে, এই ধর 23 কিংবা 24। সানজিদার বাবার সাথে তখন তার প্রণয় হয়। দু পরিবার থেকেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে হয়, সানজিদা হয়, কিন্তু পাল্টে যায় সানজিদার বাবা। পরনারীতে আসক্ত হয়ে সাথীকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। শেষের লাইন বলতে গিয়ে কথা আটকে যায় আফরার গলায়। চোখ বেয়ে ঝরে অজস্র অশ্রু। সন্ধ্যার চোখও ছলছল করে ওঠে। আফরা কয়েক সেকেন্ড থেমে বলে, সাথীর মৃত্যুর পর আমার ছেলেটা এলোমেলো হয়ে গেল। প্রাণ প্রিয় ফুপুর এমন ঝুলন্ত লাশ দেখার পর থেকে একদম চুপ হয়ে যায়। সেদিন থেকে আয়াসের এই ভালোবাসার প্রতি বিশ্বাস ঠুনকো হয়ে গেছিল। সানজিদা আমার কাছেই বড় হয়েছে। 2 বছর হলো ও হোস্টেলে থাকতেছে। আয়াস সানজিদাকে বিয়ে করতে চেয়েছিল, এই কারণে যাতে সাথীর মতো সানজিদার অবস্থা করুণ না হয়। সন্ধ্যা কাঁপা কাঁপা গলায় বলে, ফুফুর স্বামীর শাস্তি হয়নি? আফরা দীর্ঘশ্বাস ফেলে তার ছেলে সুরে বলে, টাকার জোরে আইনের বিচার থেকে বেঁচে গেলেও আল্লাহর বিচার থেকে বাঁচতে পারেনি। বছরখানেক পরই অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। কেউই দেখতেও যায় না, সানজিদা নিজেও কখনো যায়নি। সন্ধ্যার শরীরের লোম দাঁড়িয়ে যায়। মানুষগুলো এমন বদলে যায় কেন? প্রণয়ের বিয়েতেও কেন পরকীয়ায় লিপ্ত হয়? এই সমাজ এত নিচে কেন নেমে যায়? কেন মেয়েরা ভালোবেসে বিয়েতেও এত কষ্টের সম্মুখীন হয়? কোনো প্রশ্নের উত্তর নেই, অথচ প্রশ্নগুলো এই সমাজে ভীষণ রকম সত্যি। ভালোবাসতেও এখন অনেক ভয় পায়। স্বাভাবিক নয় কি? সন্ধ্যা আফরার কাছ থেকে উঠে নিজের রুমে যায়। দেওয়ালে টাঙানো সাথী আর আয়াসের হাসি মুখে ছবি দেখে সেদিকেই তাকিয়ে থাকে। সত্যি মানুষটার মুখে কী দিনাদুন মায়া, অথচ ওনার পরিণতি কতটা ভয়ঙ্কর। ঠিক কতটা সময় সন্ধ্যা সেই ছবিটার দিকে তাকিয়েছিল তার জানা নেই। হঠাৎ করেই মাথায় উদয় হয় তার পরিণতি কী হবে। সেও কি এই সাথীর মতো কোনো ফ্যানের সাথে ঝুলে যাবে কখনো? পরক্ষণে নিজেকে শাসায়, আয়াস তার সাথে কখনোই এমন করবে না। কিন্তু তবুও একটা প্রশ্ন রয়ে যায়, আয়াস কি আদৌ তাকে বিয়ে করবে? সন্ধ্যার পর আয়াসের দেওয়া শাড়ি পরে বসে আছে সন্ধ্যা। সাথে ম্যাচিং গহনা, কানের দুল, চুড়ি, পায়েল সব পরেছে। আয়াসের কথা অনুযায়ী সে চুলগুলো খোলায় রেখেছে। যদিও গরম, তবুও কিছু করার নেই। সকালে সন্ধ্যা সোফায় বসে টিভি দেখছিল। সে সময় আয়াস একটা প্যাকেট হাতে নিয়ে তার কাছে আসে, বলে, এগুলো পরে রেডি হয়ে থাকবা সন্ধ্যার পর, আমি এসে নিয়ে যাব। আর হ্যাঁ, চুলগুলো খোলা রাখবে। ব্যাস শেষ। সন্ধ্যাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। সন্ধ্যা গাল ফোলায়। একবার ভাবে এসব কিছু সে পড়বে না, আবার ভাবে আয়াস যদি রেগে যায়। দোমনা করতে করতে শেষমেশ তৈরি হয়ে বসে থাকে। সন্ধ্যার ভাবনার মাঝেই আফরা এসে দরজায় নক করে। সন্ধ্যা দরজা খুলে দিতেই আফরা হাঁ করে তাকায়, অবাক চোখে বলে, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে রে তোকে, কারো নজর না লাগুক। সন্ধ্যা লাজুক হাসে। আফরা হেসে বলে, জলদি নিচে যা, আয়াস দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাথা নাড়ায়, লজ্জায় মিঙে যায়। মাথা নিচু করে এক প্রকার ছুটে রুম থেকে বের হয়। পেছন থেকে আফরা জোরে বলে, আস্তে যা, পড়ে যাবি তো। আর সাবধানে যাবি, সাবধানে ফিরবি। সন্ধ্যা হেসে পেছনে তাকায়, তারপর ধীরে ধীরে নিচে নামে। আয়াস তখন গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। সন্ধ্যা দূর থেকে একবার আয়াসের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকায়। দুজনেরই ডার্ক ব্লু কালার শাড়ি আর পাঞ্জাবি। সন্ধ্যার শাড়িতে একদম হালকা কাজ, ঠিক তেমনই আয়াসের পাঞ্জাবিতেও হালকা কাজ করা। সন্ধ্যা চাপা হাসে, এগিয়ে যায় আয়াসের কাছে। আয়াস সন্ধ্যার উপস্থিতি টের পেতেই দরজা খুলে দেয়, কিন্তু সন্ধ্যার দিকে তাকায় না। সন্ধ্যা খানিকটা ভ্রু কুচকায়, তারপর নিজেকে সামলে বসে পড়ে। আয়াসও ঘুরে এসে বসে। কোনো মতে সে সন্ধ্যা মালতীর দিকে তাকাবে না। এই মেয়ে ভয়ঙ্কর। আয়াস বেচারা না তাকিয়েও থাকতে পারছে না, আবার তাকাতেও পারছে না। নিজেকে সামলে কোনো মতে গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা মৃদু কণ্ঠে বলে, আমরা কোথায় যাচ্ছি? আয়াস উত্তর দেয় না। সন্ধ্যার রাগ হয়, রাগের মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে। আয়াস একবার আর চোখে সেদিকে তাকিয়ে আবার গাড়ি ড্রাইভে মন দেয়। গাড়ি এসে থামে একটা শুনশান রাস্তায়। আশেপাশে কোনো জনমানবের ছায়াও নেই।
সন্ধ্যা এমন অন্ধকার শুনশান জায়গা থেকে ভয় পায়। ঢোক গিরে বলে, এটা কোন জায়গা শহুরে ডাক্তার? আয়াস গম্ভীর স্বরে বলে, নামো, নামলেই বুঝবে এটা কোন জায়গা। আপনি এমন ফাঁকা জায়গায় আনছেন কেন আমারে? মেরে টেরে ফেলবেন নাকি? আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সাথে সাথেই তার হার্টবিট বেড়ে যায়। কপালের ভাঁজের জায়গায় পুরো মুখে ফুটে ওঠে মুগ্ধতা। সন্ধ্যার ভীতু চাহনিতে আরও বেশি হৃদয় কাঁপানো সৌন্দর্য ফুটে উঠেছে। চোখে মুখে এক অন্যরকম স্নিগ্ধতা। আয়াস বিড়বিড় করে বলে, আসলে তুমি এক স্নিগ্ধ সন্ধ্যাবেলা সন্ধ্যা মালতী। তাকে যেই রূপেই দেখি সেই রূপেই স্নিগ্ধতার ঘেরাই থাকে। সন্ধ্যার ডাকে হুঁশ ফেরে আয়াসের। নিজেকে স্বাভাবিক করে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সন্ধ্যাও সাহস করে নেমে যায়। আয়াস সন্ধ্যার কাছে এসে বলে, চলো। সন্ধ্যা কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। জায়গাটা তার ভীষণ ভালো লাগে। চারদিকে নীরবতায় কেমন গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি। আর পাশে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। দুজনে নিশ্চুপভাবে হাঁটতে থাকে। এই নীরবতায় ছেদ পড়ে আয়াসের কথায়। আচ্ছা সন্ধ্যা, সৌন্দর্যের সংজ্ঞা কি তোমার কাছে? সন্ধ্যা ফ্যালফ্যাল করে তাকায়। অন্ধকারে মুখ দেখতে পায় না, অবয়বটাই ভেসে ওঠে শুধু। এটা কেমন প্রশ্ন তা সন্ধ্যার বুঝেও আসে না। এই সময়টা কোনো প্রশ্ন হলো? সন্ধ্যা তবুও নিজেকে সামলে বলে, যার মন সুন্দর সেই প্রকৃত সৌন্দর্যের মালিক। আয়াস নিঃশব্দে হাসে। আলতো হাতে সন্ধ্যার হাত আগলে নেয়। কেঁপে ওঠে সন্ধ্যা। আয়াস ঠোঁট কামড়ে হাসে। সে হাসি দেখতে পায় না সন্ধ্যা। অন্ধকারেই মিলিয়ে যায়। আয়াস ফের বলে, যাকে ভালোবাসো তার কোনো সৌন্দর্য দেখো? চমকে ওঠে সন্ধ্যা। এমন প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার কাঁপুনিতেই টের পায় আয়াস। সন্ধ্যা বলে, এইসব কি প্রশ্ন করতেছেন শহুরে ডাক্তার? কেন, তোমার অসুবিধা হচ্ছে? সন্ধ্যা চুপ করে যায়। কিছুক্ষণ নীরবতায় কাটার পর সন্ধ্যা নিজেই বলে, যাকে ভালোবাসি তাকে ঠিক কী কারণে ভালোবাসি জানি না, তবে নারীদের প্রতি তার সম্মান, তার ব্যক্তিত্ব, হয়তো এইসব দেখেই তার প্রতি অনুভূতির সৃষ্টি। আর ভালোবাসার মানুষকে একটু বেশি সুন্দর লাগে, হোক সে সুন্দর বা অসুন্দর। তার বাহ্যিক সৌন্দর্য তখন চোখ ধাঁধিয়ে দেয়। আর মন সুন্দর হলে তো পুরো পৃথিবীটাই হাতের মুঠোয় মনে হয়। আয়াস মুগ্ধ হয়ে শোনে, বলে, যদি কখনো তার সৌন্দর্য ব্যতীত হারিয়ে যায়, তবে কি তোমার ভালোবাসা অটুট থাকবে নাকি ফিকে পড়ে যাবে? সন্ধ্যা মৃদু হাসে। ভালোবাসা কি কমার বস্তু নাকি? যদি আবেগ হয় তাহলে কমে যাবে, কিন্তু যদি ভালোবাসা হয় তবে তা সময়ের ব্যবধানে বাড়বে বই কমবে না। তাছাড়া মানুষের বাহ্যিক সৌন্দর্য, ব্যক্তিত্ব আজীবন থাকে না, একসময় ঠিকই তা হারিয়ে যায়। সন্ধ্যা কথা শেষ করার সাথে সাথে আয়াস সন্ধ্যার হাত ছেড়ে দেয়। আয়াসের কোনো সারা শব্দ কানে আসে না সন্ধ্যার। ভীত গলায় ডাকতে থাকে, শহুরে ডাক্তার কোথায় আপনি? আছেন তো আপনি? উত্তর আসে না আয়াসের। সন্ধ্যা আয়াসের অবয়বও টের পায় না। ভয়ে গলা শুকিয়ে আসে। দু পা এগোয় আর আয়াসকে ডাকতে থাকে। একসময় হুট করেই কেঁদে ওঠে সন্ধ্যা। সাথে সাথে পুরো জায়গাটা আলোয় পরিপূর্ণ হয়ে যায়। সন্ধ্যা চমকে তাকায়। ফ্যালফ্যাল করে পুরো ডেকোরেট দেখতে থাকে। সরু রাস্তার দুপাশে সুন্দর করে গেট সাজানো, পুরোটা লাইটিং করা, দারুণ লাগছে। কিন্তু এত কিছুর মধ্যেও আয়াসের খোঁজ পায় না। আবারও ডাকতে ডাকতে দুপা দুপা করে এগোয়। একটা জায়গায় গিয়ে দেখে সেখানে গোলাপের পাপড়ি দিয়ে লাফ সাজানো, তার উপর একটা চিরকুট। সন্ধ্যা নিচু হয়ে চিরকুট তোলে। সেখানে লেখা, ভালোবাসার এক বিশাল রাজ্যে স্বাগতম সন্ধ্যা মালতী। সন্ধ্যা গোলাপের পাপড়ি ছুঁয়ে দেয়। তারপর উঠে আবারও এগোয়। একটু দূরে দেখতে পায় অনেকগুলো সন্ধ্যা মালতী একসাথে রাখা। সন্ধ্যা সেখানে ছুটে যায়। সন্ধ্যা মালতী ছুঁয়ে দেখে। একগাল হেসে আরও একটু এগোয়। রাস্তা শেষ করে একটা বিশাল মাঠে পা রাখে সন্ধ্যা। পুরো মাঠটা অন্ধকারে মোড়ানো। সন্ধ্যা কয়েকবার ডাকে আয়াসকে। ডাকতে ডাকতে এসে পড়ে মাঠের মাঝখানে। পায়ের সাথে কিছু বেঁধে গেলে নিচের দিকে তাকাতেই লাইট অন হয়ে যায়। গোলাপের অনেকগুলো পাপড়ি উপর থেকে পড়ছে। সামনে তাকাতেই আরও একবার হতভম্ব হয় সন্ধ্যা। আয়াস হাঁটু মুড়ে বসে সন্ধ্যা মালতীর ফুল হাতে হাসি মুখে তাকিয়ে আছে। সন্ধ্যা ফ্যালফ্যাল করে তাকায়। আয়াস গলা পরিষ্কার করে বলে, এই যে মিস সন্ধ্যাবেলার সন্ধ্যা মালতী, আপনি কি আমার মিসেস হবেন? আমার এসব ভালোবাসা, বিয়ে এগুলো ছিল ভীষণ রকম তিক্ত অনুভূতি, কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে এই তিক্ত অনুভূতি একটা মিষ্টি অনুভূতি বদলে গেছে। আপনাকে ছাড়া আমি নিজে অস্তিত্ব টের পাই না। কবে এত মিশে গেলেন আমাতে। আপনার স্বরে ডাক্তার ডাকটা আমার হৃদয়ে কাঁপিয়ে তোলে। আপনি কি কান পেতে শুনবেন সেই কাঁপা কাঁপা শব্দগুলো? আপনি কি আমার হৃদয়ে দোলানো অনুভূতি প্রখর হওয়ার কারণ হবেন? আমার ভালোবাসায় নিজেকে রাঙাবেন? ভালোবাসবেন আমাকে? বিয়ে করবেন আমাকে? সন্ধ্যা উত্তেজনায় আনন্দে
কেঁদে ফেলে। দু হাতে মুখ চেপে শব্দ করে কেঁদে মাথা নাড়ায়। আয়াস চোখ দিয়ে ইশারা করে ফুলগুলো নিতে। সন্ধ্যা ফুলগুলো নিতেই হাত টেনে ধরে আয়াস। পকেট থেকে একটা রিং বের করে বলে, উইল ইউ মেরি মি সন্ধ্যা মালতী? সন্ধ্যা হুট করে হাঁটু মুড়িয়ে বসে আয়াসকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে হেসকে তুলে। আয়াস বোঝে এই অশ্রুর কারণ, তাই তো বাধা দেয় না। প্রশান্তি নিয়ে হেসে আঁকড়ে ধরে তার সন্ধ্যা মালতীকে। অনেকটা সময় কাটে এভাবেই। আর কতক্ষণ তোরা জোড়াই ধরে থাকবি? এবার তো ছাড় আর সন্ধ্যারে রিং পড়া। কথাগুলো কানে আসতেই ঝটকা মেরে সরে যায় আয়াস সন্ধ্যা। আয়াস হতভম্ব দৃষ্টিতে তাকায় তার বন্ধু মহলের দিকে। আয়াসকে তাকাতে দেখে রানা, আকাশ, তমাল, লিজা, জেরিন, সাফি সবাই দাঁত কেলিয়ে হাসে। ওদিকে সন্ধ্যার তো লজ্জায় মরি মরি অবস্থা, গাল দুটো রক্তিম আবার ধারণ করেছে। আয়াস অবাক কণ্ঠে বলে, তোরা এখানে? রানা দাঁত কেলিয়ে বলে, আয়াস, সন্ধ্যা যেখানে রানা বাহিনীরাও সেখানে। সবাই হৈ হৈ করে ওঠে। আয়াস কান চেপে ধরে বলে, থাম সবগুলা, তোরা আমাদের শান্তি দিবি না তাই না? কাবাবে হাড্ডি হওয়ার জন্য সব জায়গায় চলে আসবি। লিজা ভেঙচি কেটে বলে, বন্ধুরা থাকেই শান্তি কেড়ে নিয়ে অশান্তির মুখ দেখানোর জন্য। বাই দ্য ওয়ে, কাবাডি হাড্ডি না থাকলে কি জমে বল? জি জমে, কারণ মানুষ হাড্ডি ফেলে দেয়। সবাই হতাশ দৃষ্টিতে তাকায়। আকাশ বলে, তুই তো আর আমাদের ফেলতে পারবি না, এবার কথা কম কইয়া সন্ধ্যারে রিং পরা। সবাই গোল হয়ে দাঁড়ায়। লিজা সন্ধ্যাকে আয়াসের সামনাসামনি করে দাঁড় করায়। সন্ধ্যা তখনও লজ্জায় মাথা নিচু করে আছে। জেরিন হাসতে হাসতে বলে, দোস্ত, এ তো লজ্জাপতি লাজুকলতা। সন্ধ্যা তোমার নাম সন্ধ্যা মালতী না হয়ে লজ্জা কমলতা, লাজুকলতা থাক হলে ভালো হতো। সবাই হেসে ওঠে। আয়াস সন্ধ্যাকে রিং পরায়। সন্ধ্যা বায়না ধরে বলে, এখন আমাকে ট্রিট দে। আয়াস ভ্রুকুচকে বলে, তোদের কেন টিট দিব? ওমা, তোদের দুইটারে মেলানোর পরিকল্পনা তো প্রথমে আমরাই করেছি নাকি? আমাদের বুদ্ধির জন্যই তো আজ এত কিছু। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আয়াস। বাকি সবাই দাঁত কেলায়। আয়াস বলে, দোষ, বিয়ে করবি কবে? এই মাসেই। তমাল গালে হাত দিয়ে অবাক হওয়ার মতো চোখ বড় বড় করে বলে, ওহ রে বাবা, এত তাড়াতাড়ি? আয়াস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, হ্যাঁ, এত তাড়াতাড়ি করব? সন্ধ্যাকে দিয়ে বিশ্বাস নেই, দেখা গেল কোথাও থেকে কে এসে ওকে নিয়ে হাওয়া হয়ে যাবে, তখন আমার দেবদাস হতে হবে। সো নো রিক্স। সবাই মুখ টিপে হাসে। জেরিন আর লিজা পাশ থেকে সন্ধ্যাকে পচাচ্ছে। আয়াস সন্ধ্যার হাত টেনে নিজের কাছে এনে বলে, তোরা এবার যা। আয়াস ভেঙচি কেটে বলে, ছেলের তো সয় না। হ্যাঁ, জানোসই তো, এবার ভাগ হারামিরা। লিজা আর জেরিন দুই পাশ থেকে সন্ধ্যাকে টেনে নিজেদের কাছে এনে বলে, এখন কোনো টাইম স্পেন্ড হচ্ছে না, যা হওয়ার তা বিয়ের পর হবে। আয়াস হতাশ দৃষ্টিতে তাকায়। তারপর সন্ধ্যাকে বলে, কাল আমরা গ্রামে যাব। সন্ধ্যা অবাক চোখে তাকিয়ে বলে, কেন? আয়াস বাঁকা হেসে বলে, তোমার কাগজপত্র আনবো আর গ্রামের রহস্য সমাধান করে আসবো। সন্ধ্যা আর আয়াস আজ গ্রামে এসেছে। এতগুলো দিন পর নিজের গ্রামকে দেখে আবেগী হয়ে পড়ে সন্ধ্যা। সাথে ভেসে ওঠে অনেক তিক্ত স্মৃতি। মা আর দাদার নিথর দেহগুলো চোখের সামনে জলজল করে ওঠে। চোখ দুটো মুহূর্তেই ছলছল করে। আয়াস হয়তো সন্ধ্যার অনুভূতিগুলো বোঝে, তাই তো শক্ত করে আঁকড়ে ধরে সন্ধ্যার হাত। সন্ধ্যা নিজেকে সামলে নেয়। আয়াস আর সন্ধ্যা প্রথমে সন্ধ্যার বাড়ির দিকে রওনা হয়ে দেয়। গ্রামের কম বেশি মানুষ আয়াস সন্ধ্যাকে একসাথে দেখে খানিকটা অবাকই হয়। অনেকে কানাকানি করে, আবার অনেকে এসে কুশল বিনিময় করে। সন্ধ্যাদের বাড়িতে এসে সন্ধ্যা ঘরের তালা দেখে খানিকটা মাথা চুলকায়। আয়াস বলে, তোমার কাছে তো মনে হয় চাবি নাই। সন্ধ্যা দুদিকে মাথা নাড়ায়। সে সময় দৌড়ে আসে বকুল আর বাদল। বকুল এসেই কাঁদতে কাঁদতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। বাদল অসহায় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা কি বলবে বুঝতে পারে না। এক হাত দিয়ে বকুলকে আঁকড়ে ধরে। বকুল কাঁদতে কাঁদতে বলে, তুই কোথায় চলে গেছিলি সন্ধ্যা? তোকে আমরা কত খুঁজেছি, কোথাও পাইনি। মা তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিল। সন্ধ্যা কিছু বলতে গিয়েও বলে না। বকুল সন্ধ্যাকে ছেড়ে দেয়। বাদল আর বকুল তখনও আয়াসকে খেয়াল করেনি। তারা আছে সন্ধ্যাকে নিয়ে। বাদল বলে, কোথায় চলে গিয়েছিলি আর আমাদের একবার জানাসনি কেন? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। পেছন থেকে আয়াস বলে, সন্ধ্যা আমাদের বাড়িতে ছিল। কথাটা কানে আসতে বাদল আর বকুল একবার আয়াসের দিকে আর একবার সন্ধ্যার দিকে তাকায়। অবাক কণ্ঠে বাদল বলে, আপনি এখানে? আয়াস হেসে এগিয়ে আসে, বলে, অনেক দূর জার্নি করে আসছি, আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর না হয় বলি পুরোটা। বাদল বোকার মতো তাকিয়ে থেকে মাথা নাড়ায়। তারপর গম্ভীর স্বরে বলে, সন্ধ্যা, ওনাকে নিয়ে আমাদের বাড়ি চল। এই বাড়িতে এমনিও থাকতে পারবি না, অনেক ধুলাবালি জমে গেছি। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস আর বাদল সামনে হাঁটতে থেকে পেছন পেছন বকুল আর সন্ধ্যা আসে। বকুল নিজের
অবাকতা কাটিয়েই উঠতে পারেনি, তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সন্ধ্যা বকুলের পেটে গুঁতো দিয়ে বলে, মুখ বন্ধ কর, পরে তো সব শুনতেই পারবি। বকুল অভিমানে গাল ফোলায়। সন্ধ্যা নিঃশব্দে হাসে। বকুলদের বাড়ি পা রাখার সাথে সাথেই ছুটে আসে বকুলের মা। সন্ধ্যাকে জড়িয়ে ধরে সেও কাঁদতে থাকে। সাথে তো এত এত অভিযোগ রয়েছেই। সন্ধ্যার হঠাৎই ভীষণ অপরাধ বোধ হয়। এতগুলো মানুষকে এসে কষ্ট দিয়েছে, অথচ মানুষগুলো তাকে কত ভালোবাসে। আয়াস মুগ্ধ দৃষ্টিতে দেখে বকুলের মায়ের যত্ন। সন্ধ্যা মেয়েটাই এমন, না ভালোবেসে থাকা যায় না, অথচ এই মেয়েটাই পৃথিবীতে কত দুঃখ পেয়েছে। বাদল নিজের ঘরে আয়াসকে নিয়ে যায়। আয়াস ব্যাগ থেকে কাপড় বের করতে করতে বাদলকে বলে, গোসল কোথায় করব? আগেরবার তো চেয়ারম্যান আঙ্কেলের বাড়িতে ছিলাম, ওখানে ওয়াশরুম ছিল। এখন বাদল বেশ ভদ্রতার সাথে বলে, আমাদের বাড়িতে তো শহরের ওয়াশরুম নেই, তবে কলপাড় আছে, চারদিক দিয়ে ঘেরা আছে, আপনি নিশ্চিন্তে গোসল করতে পারেন, আসুন। আয়াস মাথা নাড়িয়ে বাদলের সাথে কলপাড় যায়। বাদল নিজেই পানি তুলে দেয় বালতিতে। মগ দিয়ে সে কলপাড়ের বাইরে দাঁড়িয়ে থাকে। আয়াস কিছুক্ষণ ভাবে, তারপর নিজের মতো গোসল করে নেয়। আয়াসের গোসল শেষে সন্ধ্যাও গোসল করে। গোসল শেষে বের হতেই বকুলের মা আয়াস আর সন্ধ্যাকে খেতে ডাকে। আয়াস এদের এত আতিথেয়তা দেখে ফিসফিস করে সন্ধ্যাকে বলে, মনে হচ্ছে প্রথমবার শ্বশুর বাড়িতে আসছি আর তারা জামাই আদর করতে ব্যস্ত। সন্ধ্যা লজ্জায় গুটিয়ে যায়। গাল দুটো রক্তিমাবা ধারণ করে। আয়াস ঠোঁট চেপে হাসে। দুজনের খাওয়া শেষে আয়াস বাদলদের সন্ধ্যাকে কিভাবে পেয়েছে তার বিষয়ে পুরোটাই বলে। বাদলের চোখ মুখ গম্ভীর হয়ে যায়। বকুল আর তার মাও অজানা অভিমানে মাথা নিচু করে থাকে। সন্ধ্যা তো অপরাধবোধে সেই কখন থেকে মাথা নিচু করে আছে। বাদল গম্ভীর স্বরে বলে, যদি অ্যাক্সিডেন্টে বড় কিছু হতো কি করতি শুনি? ডাক্তার সাহেবের কাছে না পড়ে যদি খারাপ কোথাও পড়তি কি হতো বলতো? তোর শহরে যাওয়ার প্রয়োজন ছিল, একবার কি আমাদের বলতে পারতি না? বাদলের কণ্ঠে গাম্ভীরতা, অভিমান, স্নেহ, শাসন সবটাই টের পায় আয়াস। কিন্তু এই অভিমানের কারণ খুঁজে পায় না। তবে কি বাদল সত্যি সন্ধ্যাকে ভালোবাসে? আয়াসের ভাবনায় ছেদ পড়ে সন্ধ্যার কথায়। সন্ধ্যা মিনমিনে স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে বাদল ভাই, আমার আসলেই এইভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। কিন্তু কি করতাম বলেন? এখানে আমার মা আর দাদার জন্য শ্বাস আটকে আসতো, আর দুদিনও এখানে থাকলে শ্বাস আটকে মারা যেতাম। সেটা একবার আমাদের বলে দেখতি। বকুলের মা অভিমানী কণ্ঠে বলে, আমাকে কেন কইব বাদল, আমরা হ্যারকে লাগি ক। সন্ধ্যার চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে জড়িয়ে ধরে বাদলের মাকে ভাঙা ভাঙা গলায় বলে, এভাবে বলো না চাচি, মা হারিয়ে যাওয়ার পর থেকে তো তুমিই মায়ের মতো ভালোবাসা দিচ্ছ। এখন তো আমার তোমরা ছাড়া কেউ নাই। বকুলের মাও জড়িয়ে ধরে। অভিমান কান্না হয়ে গড়ে পড়ে, কিন্তু বকুলের অভিমান তখনও ভাঙেনি। শেষে সন্ধ্যা বকুলের সামনে কান ধরে অনেকবার সরি বলেছে। তখন গিয়ে মেনে নিয়েছে মেয়েটা। পাশ থেকে আয়াস বলে, সব রাগ অভিমানের ছুটি, এবার সন্ধ্যা চলো ঘুরে আসি। বাদল, বকুল, সন্ধ্যা আর আয়াস মিলে গ্রামের পথে বের হয়। সন্ধ্যা মাথায় কাপড় টেনে কবরস্থানের দিকে নেমে যায়। পেছন পেছন বাকি তিনজনও যায়। সন্ধ্যা ভেতরে না ঢুকলেও বাইরে থেকে মন ভরে প্রিয় মানুষগুলো কবর দেখে। চোখ দুটো কান্নায় ভেঙে আসে, তবুও নিজেকে সামলে নেয়। সন্ধ্যার খানিক আগে বকুলদের বাড়ি পাঠিয়ে দিয়ে আয়াস, সন্ধ্যার বাদল এসে বসেছে চেয়ারম্যানের বাড়ির সেই পুকুর ঘাটে। শান বাঁধানো পাথরে বসে কিছুক্ষণ কাটে নীরবে। সেই নীরবতায় এক ভয়ঙ্কর কথা বলে বসে আয়াস, চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, পুরো মেম্বার, চেয়ারম্যান ভাই, সবাইকে আপনি অমন নৃশংসভাবে মেরেছেন, তাই না? চমকে ওঠে বাদল আর সন্ধ্যা। আয়াস স্বাভাবিক। সন্ধ্যা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি বলছেন এইসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়াস মৃদু হাসে বলে, আমি না জেনে কিছু বলি না সন্ধ্যা, যথেষ্ট খোঁজ খবর খোঁজাখুঁজি পর সবটা জানতে পেরেছি। প্রমাণ ছাড়া কিন্তু আসেনি বাদল ভাই। বাদল চোখ মুখ শক্ত করে বসে আছে। সন্ধ্যা ঢোক গেলে কিছু বলতে নিলে বাদল আটকায়, বলে, লুকোচুরি তো অনেক হলো, এবার তাহলে সত্যিটা না হয় শুনুন। তা সব প্রমাণ থাকার পরেও আমাকে পুলিশ না দিয়ে এভাবে শান্ত গলায় আমারই গ্রামে বসে প্রশ্ন করছেন? আয়াস বাঁকা হাসে বলে, যারা মারা গেছে তারা একটাও মানুষ ছিল না, তাই আপনাকে পুলিশে দেওয়ার মতো তাড়া নেই আমার। আমি শুধু কারণগুলো জানতে চাই, তারপর না হয় ভেবে দেখব আপনাকে পুলিশে দেওয়া যায় কি না। বাদল তাচ্ছিল্যের সুরে হাসে। সন্ধ্যা আনমনা হয়ে তাকিয়ে থাকে বাদলের মুখের দিকে। বাদল বলতে শুরু করে, নয়না ছিল সন্ধ্যার ফুফাতো বোন। আমার কিশোর যৌবন পুরোটাই কাটে ওই মেয়ের মুগ্ধতায়। তার সন্ধ্যার মতো এত বেশি সৌন্দর্য ছিল না, তবুও সে ছিল অসম্ভব মায়াবতী এক মেয়ে। নয়নাকে আমি ভালোবাসি বলার পর সেও সায় দেয়। বেশি না হবে
6 মাস আগের কথা। সেদিন সন্ধ্যা আর মুন্নি প্রাইভেট পড়তে যায়নি, সোনিয়া আর নয়না গিয়েছিল। ভাগ্যবশত ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আর সেই দিন জানোয়ারগুলো আমার প্রাণপ্রিয় আর আমার বোনের মতো মেয়েটাকেই। গলায় এসে কথা আটকে যায়। সন্ধ্যার চোখ ততক্ষণে রক্তবর্ণ ধারণ করেছে, রাগে তার পুরো শরীর কাঁপতেছে। আয়াস লক্ষ্য করে সে কাঁপুনি, শক্ত করে ধরে সন্ধ্যার হাত। বাদল আবার বলতে শুরু করে, আর সেই দিন জানোয়ারগুলো আমার প্রণয়িনী আর আমার বোনের মতো মেয়েটাকে। সোনিয়া আর নয়নার বাবা মা যখন এই গ্রামের কাছে বিচার চায় তখন তারা আশাহত হয়। গ্রামের কুত্তাগুলা তখন টাকার লোভে অন্ধ হয়ে গিয়ে ওদেরকে যা তা ভাষায় গালি দেয়। পুলিশের কাছেও গিয়েছিল, কোনো লাভ হয়নি। সেখান থেকেও গায়ে খারাপ মেয়েদের তকমা লাগিয়ে বাড়ি ফেরে দুজন। কপাল এতটাই খারাপ ছিল যে সে সময় ছিলাম আমি শহরে। এইসব কিছুই আমি জানতাম না। ভালোবাসার মানুষটাকে যে বুকে শক্ত করে আঁকড়ে ধরে বলবো, তুমি একটুও ভেঙে পড়ো না, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি, একটুও বলার সুযোগ পাইনি। তার আগেই নয়নার সাথে সাথে সোনিয়াও একটা গাছের ডালের সাথে নিজেদের ঝুলিয়ে দেয়। বকুল সেই দিন মোড়ের ফোন থেকে আমাকে ফোন করে জানাই এসব শোনার পর এতটাই শক্ট হয়ে গিয়েছিলাম যে আমি সাথে সাথে সেন্স হারাই। রুমমেট হসপিটালে নেয়। শহর থেকে ফিরতে ফিরতে ততক্ষণে নয়নার লাশ কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেও ওই শয়তানগুলো ব্যাগড়া দিয়েছিল, ওদের কবর দিতে দেবে না বলেছিল। কিন্তু নয়নার বাবা মা আর সোনিয়ার বাবা মা ওদের পায়ে ধরে কবর দিতে নিয়ে যায়। আমি শেষবারের মতো আমার নয়নাকে দেখতেও পারিনি। সোনিয়া সারাদিন ভাইয়া ভাইয়া করত, সেই বোনের মতো মেয়েটাকেও দেখতে পাইনি। শুনেছিলাম সন্ধ্যা 2 দিন সেন্সলেস ছিল সোনিয়া আর নয়নার মৃত্যুর পর। আমিও চুপচাপ ছিলাম। 2 দিন পর সন্ধ্যা আর রিনি এসে ডেকে নিয়ে যায় আমাকে। নয়নার ঘরে ব্যাগের ভেতরে আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল, সেটা পেয়েছিল সন্ধ্যা আর রিনি। অবাকের সপ্তম পর্যায়ে আয়াস। সে ধারণা করেছিল বাদলের বিষয়ে সন্ধ্যা জানে, কিন্তু এভাবে যে সেও যুক্ত আছে কল্পনাও করেনি। আবার বাদলের জন্য ভীষণ খারাপ লাগা কাজ করছে। বাদল চুপ থেকে আবার বলা শুরু করে, চিঠিতে নয়না তার সাথে ঘটনাগুলো লিখে গিয়েছিল। মেয়েটার চোখে পানির ছুপ ছুপ দাগ চিঠিতে স্পষ্ট দেখা যাচ্ছিল। জানেন, ওই জানোয়ারগুলো শুধু ওদের চরিত্রহীনা নাম দিয়ে খ্যাত হয়নি, সবার অলক্ষ্যে এসে নয়না আর সোনিয়াকে বাজে বাজে কথা, বাজে বাজে প্রস্তাব দিয়ে গেছে। এমনকি ওই পুরনো মেম্বার শালা কুত্তার বাচ্চাও আমার নয়নার দিকে হাত বাড়িয়েছিল। এসব সহ্য করতে না পেরে শেষমেশ এমন পদক্ষেপ নেই। এমন হাজার হাজার মেয়ে আছে যারা প্রতিদিন ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সেই দিন মাথায় রক্ত উঠে গেল। ওদের বাঁচার কোনো অধিকার নেই, মাথায় শুধু একটাই চলছিল, ব্যাস। সেই দিন রাতেই ওদের দেহ থেকে গলা আলাদা করে দিলাম, টুকরো টুকরো করে ফেলে রাখলাম সেই গাছের তলায় যেখানে সোনিয়া আর নয়না আত্মহত্যা করেছিল। মনে মনে প্রচুর শান্তি পেয়েছিলাম সেদিন। শুধু এমন 2 জন সোনিয়া নয়না না, অনেক মেয়ের সাথে এরা খারাপ করেছে, মেরে ফেলেছে। সেই হিসেবে অনেকগুলো মেয়ের জীবন বাঁচিয়ে দিলাম। প্রশান্তির হাসি হাসে বাদল। গায়ে কাটা দিয়ে ওঠে বাদলের এক একটা বাক্য। আয়েশ কি বলবে বুঝতে পারে না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ফের শুধায়, মুন্নিকে কেন মেরেছেন? বাদলের চোখ মুখ রাগে পরিণত হয়। দাঁতে দাঁত চেপে হাত মুট করে বসে থাকে। পাশ থেকে সন্ধ্যা বলে, বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার অধিকার নেই শহুরে ডাক্তার। আয়াস সন্ধ্যার কণ্ঠে কেঁপে ওঠে। সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাগে কান্নায় চোখে রক্ত জমে গেছে, নাকের ডগা লাল টুকটুকে হয়ে আছে। বাদল কোনো উত্তর দেয় না। আয়াস অবাক কণ্ঠে বলে, মুন্নি কি করেছিল? সন্ধ্যা দাঁতে দাঁত চেপে বলে, কি করেনি? বন্ধু নামের কলঙ্ক, নারী নামের কলঙ্ক। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে ওস্তাদ একদম। আজকে ওই মেয়ের জন্য আমাদের নয়না আর সোনিয়া আমাদের মাঝে নেই। বিশ্বাসঘাতক একটা। সন্ধ্যার কথা শেষ হতেই বাদল বলে, যেদিন মেম্বারের ছেলে আর চেয়ারম্যানের ছেলেকে মেরেছি সেই দিন ওরা স্বীকার করে যে ওদের সোনিয়া আর নয়নার সাথে এসব করতে উৎসাহ দিয়েছিল মুন্নি। কথাটা শুনে মাথায় বাজ পড়ার মতো হয়েছিল। মুন্নি আমাকে পছন্দ করত, সে নয়নার সাথে আমার সম্পর্কটা মানতে পারেনি, তাই এসব করেছে। রাগে ঠিক করলাম পরের দিন ওর মাথা কেটে নিব, কিন্তু আফসোস ও সেদিনই গ্রাম ছেড়ে চলে গেল। আমি সামনে নিলাম নিজেকে,
যেই দিন ও গ্রামে আসছে সেই দিন রাতেই ওকে পুঁতে রেখে দিয়েছি। এতে আমার এতটুকুও আফসোস নেই। যা করেছি তার কোনো দিক দিয়েই আমার কাছে ভুল নয়। ওরা বেঁচে থাকলে এমন হাজারটা মেয়ের জীবন নষ্ট করত, অকালে মৃত্যুর মুখে ঢেলে দিত। আয়াস গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে সন্ধ্যার মা আর বাবাকে কেন মারলেন? চমকে ওঠে সন্ধ্যা, ভয়ে হাত পা কেঁপে ওঠে। এবার যে আরও একটা সত্যি জানবে শুভ্র ডাক্তার। এরপর কি হবে? সন্ধ্যার বাবা মায়ের কথা উঠতেই পরিবেশ শান্ত হয়ে যায়। সন্ধ্যার দৃষ্টি এদিক ওদিক করতে থাকে। বাদল কিছুটা সময় আয়েশের দিকে আর কিছুটা সময় সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমি সন্ধ্যার বাবা মা কাউকে কিচ্ছু করিনি। আয়াস শান্ত গলায় বলে, সন্ধ্যার বাবা মা দাদা কারোই মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তা আপনিও জানেন আমিও জানি। তাছাড়া এতগুলো মার্ডার আপনি করেছেন, তাহলে এইগুলো করেননি কতটা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি। তাছাড়া সন্ধ্যার বাবাকে সন্ধ্যার মা কুপিয়ে মেরেছি, আমি না। আয়াস যেন আকাশ থেকে পড়ে। অবাক দৃষ্টিতে তাকায় পাশে বসা সন্ধ্যার দিকে। সন্ধ্যা মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার মধ্যে অস্বাভাবিক কোনো ভাব দেখা যায় না। বাদল হেসে বলে, ওর দিকে কি দেখছেন? ও নিজেও সবটা জানে। এই কথাটার জন্য একটুও প্রস্তুত ছিল না আয়াস। এত বেশি অবাক হয়েছে যে কথা বলতেই ভুলে গেছে। ফ্যালফ্যাল করে চেয়ে রয় সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখের কোণে তখন অশ্রুর ভিড়। নিজেকে সামলে জড়ানো গলায় সন্ধ্যা বলে, হ্যাঁ, আম্মাই আব্বাকে মেরেছে। বাদল ভাইয়ের অপারেশনের দিন আমি বাড়ি এসে পুরনো ট্রাঙ্কে একটা কাগজ খুঁজতে খুঁজতে একটা রক্তে মাখা দা হাতে পাই। সেদিন আম্মা আমাকে সবটা বলে। আয়াস অবাক কণ্ঠে বলে, আন্টি আঙ্কেলকে মারলো কেন? সন্ধ্যা তাচ্ছিল্যের সুরে হেসে বলে, আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি আব্বাকে কেন ঘৃণা করি? জানেন, আমি আমার আব্বাকে বেস্ট মনে করতাম, কিন্তু সেদিন যখন তার বিষয়ে আগাগোড়া জানলাম তখন ঘৃণার এক শহর তৈরি হলো। আমার আব্বা ছিল ওই চরিত্রহীনগুলোর আরও একজন। আব্বা প্রায় নেশা করে আম্মাকে মারতো, অনেক মেয়ে মহিলাকে বিরক্ত করত, আম্মা সব মুখ বুজে সহ্য করত। আমি কখনোই এসব জানতে পারিনি, মূলত আম্মাই জানতে দেয়নি। একদিন রাতে আমার আব্বা নেশা করে পাশের গ্রামের এক মেয়েকে। কণ্ঠ জড়িয়ে যায়, কথাগুলো আটকে যায়, চোখগুলো তীর করে কাঁপতে থাকে। আয়াস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। সন্ধ্যা দম নিয়ে ফের বলে, পাশের গ্রামের এক মেয়ের সাথে বাজে কাজ করে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেয়। আব্বা নেশার ঘরে আম্মাকে এসব বলেও ফেলে। আম্মার সেদিন প্রচুর রাগ হয়, ঘৃণা হয়। এমন নোংরা মানুষ তার স্বামী মাথায় আসতেই ঘৃণায় গা গুলিয়ে ওঠে। করে বসে এক ভয়ঙ্কর কাজ, দা দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। আম্মার যদি জেল হয় তাহলে আমার কি হবে ভেবেই আব্বার মৃত্যু অ্যাক্সিডেন্ট বলে দেয়। সন্ধ্যা ফুপিয়ে ওঠে। আয়াস আগলে নেয় সন্ধ্যাকে। কয়েক মিনিট পর সন্ধ্যা ধাতস্থ হতে আয়াস আবার বাদলকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আন্টি আঙ্কেলকে মেরেছে? সন্ধ্যার কাছেই শুনেছিলাম। সন্ধ্যার বাবাকে না হয় ওর মা মেরেছে, কিন্তু ওর মা আর দাদাকে? বাগানের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে, আমার আব্বা আর তার সাঙ্গপাঙ্গা মিলে সন্ধ্যার মা আর দাদাকে মেরেছে। আয়াস সন্ধ্যা বাদল তাকিয়ে দেখে রিনি। রিনি শান্তভাবে এগিয়ে এসে বাদলের পাশে বসে। সন্ধ্যা ব্যস্ত কণ্ঠে বলে, কি বললি তুই? চেয়ারম্যান কাকা আমার আম্মা আর দাদারে? রিনি দীর্ঘশ্বাস নেয়, বলে, হ্যাঁ, আমি আব্বার মুখে নিজে শুনেছি। সন্ধ্যা শব্দ করে কেঁদে ওঠে, ভাঙা ভাঙাভাবে বলে, আমার আম্মা আর নিরপরাধ দাদা কি করছিল? চাচা এমন কেন করলো? আয়াস জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যা আয়াসকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। রিনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, ফরিদ কাকাকে সবার সামনে জুতা পিটা করাই তোর সবচেয়ে বড় ভুল ছিল সন্ধ্যা। আব্বা মনে করেন ফরিদ কাকার খুনের পিছনে তোর কোনো হাত আছে, তাই সে সেদিন তোকে মারতে গিয়েছিল, কিন্তু কাকে আর দাদাকে মেরেছে শুধুমাত্র তোকে শিক্ষা দিবে বলে। এমন মেন্টালি সিক মানুষের কি বলবো বল? আয়াসের চোয়াল শক্ত হয়ে আসে। শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য কেউ কারো পরিবারকে এভাবে শেষ করে দিতে পারে? জঘন্য মানসিকতার লোকগুলোর জন্যই আজ সমাজের করুণ অবস্থা। আয়াস গম্ভীর কণ্ঠে বলে, আপনার বাবা মানসিকভাবে অসুস্থ, ডক্টর দেখান। বাই দ্য ওয়ে, আপনি আপনার কাকা আর নিজের ভাইকে মার্ডার করতে সাহায্য করলেন কেন? রিনি তাচ্ছল্যের সুরে হাসে, চোখে মুখে কাঠিন্য ছাপ স্পষ্ট। একবার সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, নর পশুরা কখনো কারোর আপন হয় না ভাইয়া। আমাদের নিজের ভাইয়ের জন্য যখন দুইটা মেয়ে প্রাণ দিয়ে দিল, তখন আমার ছোট্ট সত্তা যেন বলে উঠল, এবার এরাও বাঁচার অধিকার রাখে না। ব্যাস। আর কাকের কথা বলতেছেন, ওটা তো আরেকটা জানোয়ার। বাইরের মেয়েদেরকেও তো চায়নি, সাথে আমাকেও চায়নি।
নিজের কাকা হয়ে আমার দিকে কুনজর দিয়েছে। সন্ধ্যা যখন ভরা বিচারে ওই পশুটাকে জুতা পিটা করলো তখন প্রচণ্ড রকম শান্তি পেয়েছিলাম, কিন্তু রাতে আব্বার কাকার আলোচনা শুনে ফেলেছিলাম। জানতাম তারা এত সহজে সন্ধ্যাকে ছাড়বে না, কিন্তু এত তাড়াতাড়ি ওর ক্ষতি করার চিন্তা করবে ভাবতেও পাইনি। দ্রুত সবটা বাদল ভাইকে জানালে উনি আর আমি মিলে কাকাকেও টুকরো টুকরো করে দিয়েছি। আয়াস দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যা তখনও তার প্রশস্ত বুকে মাথা রেখে ফুপিয়ে চলেছে। আয়াস আরও একবার বাদলের দিকে তাকায়। তার দৃষ্টি আয়াসের বুকে মাথা রাখা সন্ধ্যা মালতীর দিকে। আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, জিজ্ঞেস করে, আপনাকে তাহলে কে এটা করেছিল? আপনার যা অবস্থা ছিল তাতে ওভাবে নিজেকে আঘাত করা খুবই কঠিন ব্যাপার। এবার উত্তরটা রিনি দেয়, মাথা নিচু করে মিনমিনে স্বরে বলে, আমার আব্বাই ওনাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। আব্বা জেনে গিয়েছিল আমি বাদল ভাইকে ভালোবাসি, এটা তার ইগো হার্ট করেছিল। তাই তো আমার ভালোবাসার মানুষকে এক রাতে মেরে রক্তাক্ত করতেও দ্বিধা করেনি। আয়াসের যেন আজ অবাকের ওপর অবাক হওয়ার পালা। রিনি বাদলকে ভালোবাসে, বিষয়টা তার বোধগম্যই হয়নি। আয়াস অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে বাদল ভাই সন্ধ্যাকে কেন বিয়ে করতে চেয়েছিল? বাদল আস্তে করে বলে, নয়নার প্রাণপ্রিয় ছিল ওই মেয়ে সন্ধ্যা। এই মেয়েটার আশেপাশে সারাক্ষণই ছিল বিপদের মেঘ। তাই তো সবসময় বটগাছের মতো ছায়া হয়ে থাকার চেষ্টা করেছি, যাতে করে মেয়েটার বিপদ না হয়। বিয়ে করতে চাওয়ার এই একটাই কারণ ছিল, আমার হৃদয়ের কিশোরী নয়না ব্যতীত কারোর জায়গা হয়নি আয়াস ভাই। নয়নার প্রতি ভালোবাসার তীব্র প্রখরতা দেখে রিনির চোখ ভিজে আসে, সাথে তার ব্যর্থতার হাহাকার। আয়াসের ভীষণ শ্রদ্ধা আসে মানুষটার ভালোবাসার প্রতি। সন্ধ্যা তো আগে থেকে সবটা জানে, তাই সে তেমন অবাক হয় না। তবে বরাবর নয়নার প্রতি বাদলের ভালোবাসা দেখে সম্মান শ্রদ্ধা বেড়ে যায়। প্রণয় তো এমনি হওয়া উচিত, যেখানে প্রণয়ের মানুষটা না থাকলেও প্রণয় থাকবে আজীবন। পুরোটা জুড়ে না থাকলেও অন্তত এক কোণে সন্তর্পণে ভালোবাসাটা থাকুক চিরকাল। চারদিকে আজানের শব্দে সবাই চুপ করে যায়। আজান শেষ হলে চারজনে উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আয়াস সন্ধ্যার সামনে গেলে রিনি বাদলকে ডাকে। বাদল চোয়াল শক্ত করে তাকায় তার দিকে। রিনি অসহায়ভাবে বলে, আর কতটা নিষ্ঠুর হবেন বাদল ভাই? আমি তো নয়নার জায়গা চাইনি, আজীবন শুধু আপনাকে নিজের করে চেয়েছি। তবুও কেন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন? বাদল ভালো করে তাকায় রিনির দিকে। আর মাত্র কয়েকদিন পরেই মেয়েটার বিয়ে, অথচ সে এখনও বাদলের আশায় বসে আছে। বাদল শীতল কণ্ঠে আওড়ায়, সবাই নিজের হয় না রিনি, তুমি নিজেকে বোঝাও আর বিয়েটা খুশি মনে করে নাও। তোমার বয়সটা এখনও অনেক কম, যখন তুমি ম্যাচিউর হবা তখন বাদল নামে কাউকে তোমার মনেও পড়বে না। আবেগে গা ভাসিও না, জীবনে এখনও অনেক বাকি। বাদল আর এক সেকেন্ডও দাঁড়ায় না, গড় গড় শব্দ তুলে সামনে এগিয়ে যায়। রিনি ছলছল দৃষ্টিতে ভাঙা গলায় আওড়ায়, আপনি আমার না পাওয়া এক আক্ষেপ বাদল ভাই। বাদল যখন সন্ধ্যা আর আয়েশের পাশাপাশি আসে তখন সন্ধ্যা ধীর কণ্ঠে বলে, মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে বাদল ভাই, ওকে মেনে কেন নিচ্ছেন না? বাদল নিঃশব্দে হাসে, সহজ গলায় বলে, এক হৃদয়ে কি দুই নারীর স্থান হয় সন্ধ্যা? আচ্ছা একটা কথা বলো, তুই তো আয়াস ভাইকে ভালোবাসিস, তুই পারবি ওনাকে হৃদয়ে রেখে অন্য কাউকে ভালোবাসতে? সন্ধ্যা থম মেরে যায়। আসলে কি এক হৃদয়ে দুজনের স্থান হয়? কি জানি। পাশ থেকে আয়াস বলে, এক হৃদয়ে হয়তো দুজনের স্থান হয় না, তবে আপনি যাকে হৃদয়ে দেখেছেন তাকে পাওয়া তো দুনিয়ার নিয়মের বাইরে। তাই অন্য এক নারীকে ভালোবাসা যায় কি না একবার চেষ্টা করে দেখতেই পারেন। বাদল দীর্ঘশ্বাস নেয়, চোখ বন্ধ করে পুরনো স্মৃতিগুলো মনে করে। চোখের সামনে ভেসে ওঠে নয়নার সাথে কাটানো খুনসুটিগুলো। চোখ মেলে আয়াস সন্ধ্যার দিকে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। মনে মনে আওড়ায়, আয়াস সন্ধ্যার জুটি অটুট থাকুক। আজ তুই থাকলে আমি আর তুইও এমন মিষ্টি সম্পর্কে থাকতাম। তুই ওপারে আমাকে ছাড়া আছিস কিভাবে নয়না? তোর কি আমাকে ছাড়া কষ্ট হয় না? তুই ভীষণ প্রাসান রে, কিন্তু আমি তবুও তোকে ভীষণ ভালোবাসি নয়ন, ভীষণ। পরিশিষ্ট। সন্ধ্যা আয়েশের বিয়ের 5 বছর পরিপূর্ণ হলো। 7 মাসের ফোলা পেট নিয়েও সে এসেছে মা দাদার কবর জিয়ারত করতে। এই নিয়ে মুখ ফুলিয়ে আছে আয়াস। কতবার নিষেধ করলো এই সময় যাওয়ার দরকার নেই, সামনের বাজেও, কিন্তু সন্ধ্যার জেদের কাছে সে হার মানতে বাধ্য। সন্ধ্যা আর আয়েশকে দেখে এগিয়ে আসে বাদল, রিনি, বকুল, বকুলের স্বামী, বকুলের বাবা মা। গ্রামে এই গুটি কত কি তার আত্মীয়। ফিরোজ চেয়ারম্যানের ফাঁসির আদেশ হয়েছে। সন্ধ্যার মা দাদার মার্ডারের দায়
আর বিভিন্ন বেআইনি কাজের জন্য তাদের ফাঁসি দেওয়া হয়েছে। সেদিনের রহস্যগুলো ওই সন্ধ্যাবেলার সাথে সাথেই হারিয়ে গেছে। কিন্তু অকারণে সন্ধ্যার মা দাদার মৃত্যু মানতে পারেনি আয়াস। তাই তো অনেক কষ্টে প্রমাণ জোগাড় করে ফিরোজকে আইনি হেফাজতে দিয়েছে। রিনির পরিবারের তখন বেহাল দশা। রিনির বিয়েটাও ভেঙে যায়। গ্রামে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানেই হাজারটা অপমানের শিকার হওয়া। সন্ধ্যা আর আয়াস অনেক বুঝিয়ে শেষে বাদলকে রাজি করায় রিনিকে বিয়ে করতে, এবং অবশেষে রিনিকে এসে বিয়ে করে। নয়না হৃদয়ের এক কোণায় থেকে গেলেও রিনির প্রতি দায়িত্বের কমতি রাখেনি বাদল। যথেষ্ট ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে। সন্ধ্যাকে দেখেই এক এক করে জড়িয়ে ধরে রিনি। বকুল আর বকুলের মা সন্ধ্যার পেটে হাত রেখে বলে, এর পেট নিয়ে তোর আগুনের কি দরকার আছিল সন্ধ্যা? সন্ধ্যা হেসে বলে, ওমা তুমিই তো বলো প্রথম সন্তান মায়ের বাড়িতে হয়, তাই তো তোমার কাছে চলে আসলাম। তুমি ছাড়া আমার আর কে আছে কাকি? বকুলের মা স্নেহভরা চোখে তাকায়। পেছন থেকে একদল কণ্ঠে ভেসে আসে, আমরাও আছি আন্টি, বিনা দাওয়াতে চলে আইছি। সবাই পেছনে ফিরে দেখে রানা, আকাশ, তমাল, সাফি, লিজা, জেরিন এবং এদের সবার লাইফ পার্টনারও দাঁড়িয়ে আছে। সবগুলোর 32টা দাঁত বের করে আয়াস অবাক কণ্ঠে বলে, তোরা এখানেও হাজির? তোরা দেখি বউ নিয়ে শ্বশুরবাড়িতে আসতেও দিবি না? লিজা দাঁত বের করে হেসে বলে, বাসর ঘরে কিন্তু যায়নি, তাই সব জায়গায় যাই এটা কিন্তু বলতে পারিস না তুই। আয়াস দাঁতে দাঁত চেপে বলে, বাসর ঘরে না এসে আমাকে উদ্ধার করছিস বইন, এবার মুখ বন্ধ রাখ। সবাই ঠোঁট চেপে হাসে। সন্ধ্যা লজ্জায় লাল হয়। রানা এগিয়ে এসে আয়াসের কাঁধে হাত রেখে দাঁত বের করে বলে, তোমার বন্ধুরা যতদিন আছে ততদিন তোমাদের পিছে পিছে যাইমু। কি করছ তোরা? সবাই একসাথে হৈ হৈ করে ওঠে। এরপর এগিয়ে চলে কবরস্থানের দিকে। সবাই যখন কবর জিয়ারত করতে ব্যস্ত, তখন সন্ধ্যা একদৃষ্টিতে মায়ের কবরের দিকে তাকিয়ে আস্তে করে আওড়ায়, আমি পরিপূর্ণ আম্মা, দেখো আমার ভরা সংসার। তোমার সন্ধ্যা মালতী আর একা না, শুধু তোমারই দেখার সৌভাগ্য হলো না। তুমি ওপার থেকে দোয়া করো তোমার সন্ধ্যা মালতী যেন এইভাবেই সব আঁকড়ে বাঁচতে পারে। কবর জিয়ারত শেষে আয়াস আসে সন্ধ্যার কাছে। সন্ধ্যার পেটে হাত বুলিয়ে বলে, কষ্ট হচ্ছে? সন্ধ্যা হেসে বলে, জি না শহুরে ডাক্তার, আপনার সন্ধ্যা মালতী এবং জুনিয়রের একটুও কষ্ট হচ্ছে না। আয়াসও হেসে বলে, তোমার মনে আছে প্রথম দেখার কথা? তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি, তুমি তখন কিভাবে খিলখিলি হেসে উত্তর দিয়েছিলে মনে আছে? সন্ধ্যা আয়াসের প্রশস্ত বুকে মাথা রেখে প্রশান্তির হাসি হেসে বলে, আমি এক স্নিগ্ধ সন্ধ্যাবেলার সন্ধ্যা মালতী শহুরে ডাক্তার, শহুরে ডাক্তারের সন্ধ্যা মালতী।